আসসালামু আলাইকুম। দীপশিকার ওয়ালাইকুম। নিয়মিত আয়োজন দীপশিকার নিয়মিত আয়োজন আলোকিত মানুষের সাথে দীপশিকা সংলাপের 12তম পর্বে আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত এবং অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা জানি আপনার বিরাট একটা অংশ কুতুবদিয়া থেকে দেখতেছেন, আপনাদের একটা অংশ কক্সবাজার থেকে দেখতেছেন, একটা অংশ চট্টগ্রাম থেকে দেখতেছেন, বৃহত্তম একটা অংশ ঢাকা থেকে দেখতেছেন, যেখান থেকে দীপশিখা পরিচালিত হয়। অনেকে দেশের বাইরে থেকে দেখতেছেন। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত এবং শুভ সন্ধ্যা। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, কুতুবদিয়ারই সন্তান, কুতুবদিয়ারই আলোকিত সন্তান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর এস এম মিজানুর রহমান স্যার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আমাদের সাথে অনেকে অলরেডি যুক্ত হয়ে গেছেন। অনেকেই হচ্ছেন একজন ঢাকা থেকে যুক্ত হয়েছেন, আহ, অনেকেই আমাদের বিরাট একটা অংশ কক্সবাজার থেকে যুক্ত হয়, অনেকেই আপনাদের কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে, বরগুপ, লেমশাখালী, আলেকবটিল সব ইউনিয়ন থেকে যুক্ত হয়। সকলকে স্বাগত। স্যার, আমাদের সাথে অলরেডি 15 জন এখন দেখতেছেন। সকলের উদ্দেশ্যে স্যার আপনার কিছু বলার থাকবে। ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে দীপশিখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্নেহাস্পদ সঞ্চালক, দীপশিখার স্নেহভাজন সদস্যবৃন্দ, আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনারা যারা আমাকে শুনছেন, কুতুবদিয়ার বিভিন্ন স্তরের বিভিন্ন জায়গায় যারা অবস্থান করতেছেন, কিংবা বাংলাদেশের আনাচে কানাচে কিংবা বিদেশে যারা আমাকে শুনছেন, সবাইকে আমি আসসালামু আলাইকুম ও ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, অতিথির কাছে, স্যারের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। স্যার, হ্যাঁ আমরা আমিও প্রথমেই শুন স্যার। হ্যাঁ আমিও অডিয়েন্সকে আহ্বান জানাবো, যারা আমাকে শুনছেন দেখছেন, আপনারা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। শুরুতেই আমি আজকের আলোচনার বিষয়টা জানিয়ে দিতে চাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এসব বিষয়ে আজকের আলোচনা হবে। এইসব বিষয়ের বৃক্ষরোপণ, চাষাবাদ, কীট এবং এসব বিষয় সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে, কৃষি নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আমাদের শিডিউল প্রশ্নের পাশাপাশি আপনার প্রশ্নগুলা তুলে আনবো। সঙ্গেই থাকুন, কমেন্ট করুন, কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। স্যার, আমরা প্রথমেই শুনবো কুতুবদিয়ার ধুলোমাখা পরিবেশ থেকে উঠে এসে আজকের এই দিন পর্যন্ত শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং হচ্ছে কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, আপনার এই জীবনের গল্পটা আমরা ছোটবেলা থেকে শুরু থেকে শুনবো। ধন্যবাদ। আসলে আমিও আপনাদের মতোই, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি কুতুবদিয়ার এক নিভৃত পল্লী থেকেই উঠে আসা একজন মানুষ। আপনারা জানেন, কুতুবদিয়া হচ্ছে বাংলাদেশের একেবারে সমুদ্র বেষ্টিত বিচ্ছিন্ন একটি দ্বীপ। যোগাযোগ ব্যবস্থা, আমরা যখন ছিলাম তখন আরো অনেক দুরূহ ছিল। আমি আমার পরিচয়টুকু আগে প্রথমেই দিই। আমি আমার পরিচয় তো আপনি দিলেন। আমার কুতুবদিয়ায় আমার বাড়ি উত্তর দুরুং মিয়ারাকাটা তালুকদার বাড়ির সন্তান আমি। আমার বাবা মরহুম শহীদুল আলম তালুকদার এবং মা মরহুম নুরুন্নাহার বেগম। আমি কুতুবদিয়ায় পশ্চিম দুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রাথমিক শিক্ষা শেষ করি। এরপর আমি কুতুবদিয়া মডেল হাই স্কুল থেকে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমি ওখানে কাটাই, এবং আমি 1990 সালে এসএসসি পাশ করি। এরপর আমি চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে 1992 সালে এসএসসি পাশ করি। এরপর আমি ঢাকার
তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স শেষ করি। এটি আসলে তখনকার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। এরপরে আমি বিএসসি অনার্সে তখন সম্মিলিত মেধা তালিকায় আমি 5ম স্থান অধিকার করি। অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, হাজী দানেশ, তখন হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল না, তখন দিনাজপুর কৃষি কলেজ ছিল। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল না, পটুয়াখালী। সবার মাঝে সম্মিলিত মেধা তালিকায় আমি 5ম স্থান অধিকার করি আল্লাহর রহমতে। এরপর আমি গাজীপুর অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্ব বিভাগ বা এন্টোমোলজি থেকে আমি মাস্টার্স শেষ করি, এবং ওখানেও আমি আপনাদের দোয়ায় জিপিএ 4 এর আউট অফ 4 আমি 4 লাভ করি। এরপর আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর আমি ওখানে লেকচারার হিসেবে জয়েন করি 2004 সালে। এরপর ধাপে ধাপে আমি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, বর্তমানে অধ্যাপক হিসাবে আছি। আমি 2014 সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে আমি বেইজিং এর গ্রাজুয়েট স্কুল অফ দ্য চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স এর আন্ডারে ইনস্টিটিউট অফ প্ল্যান্ট প্রোটেকশন থেকে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করি। এরপর আমি 2016 এবং 17 সালে ইউনেস্কো চায়না গ্রেট ওয়াল ফেলোশিপ নামের একটা ফেলোশিপ কমপ্লিট করি, যেটা পৃথিবীর একটা খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং 100 এর মধ্যে আছে সম্ভবত র্যাঙ্কিং এ, জেজিয়াং ইউনিভার্সিটি, হাংজৌ অবস্থিত চায়না। ওখান থেকে আমি ফেলোশিপ কমপ্লিট করি, বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। আমি আসলে বলতে চাই যে আপনাদের সবার জীবনের মতোই আমার জীবনটা। আমার আব্বা এবং আম্মা আসলে খুবই শিক্ষানুরাগী ছিলেন। ওনারা, আমার আম্মা এবং আব্বা আমাকে ক্লাস 5 পর্যন্ত খুব উৎসাহ প্রদান করেছেন লেখাপড়ায়, এবং আমার আত্মীয় স্বজনও খুব উৎসাহ প্রদান করেছেন, যার ফলে আমি ক্লাস 5 ওখান থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করি। এবং শুধু তাই নয়, কুতুবদিয়া আসলে তখনকার সময় আমার যতটুকু জানা আছে, শিক্ষার পরিবেশটা যদিও গ্রাম এলাকা, কিন্তু শিক্ষার পরিবেশটা খুব উন্নত ছিল। এবং অনেকে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা বিভিন্ন বৃত্তির আয়োজন করতেন। আমার মনে আছে কোনো ক্লাস 3-তে আমি উর্মি বৃত্তি পরীক্ষা নামে একটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করি, এবং ওখানে আমি 1ম স্থান অধিকার করি। ক্লাস 4-এ আবার দুর্বার একটা বৃত্তি পরীক্ষা ছিল, ওখানে আমি 3য় স্থান অধিকার করি। এরপর ক্লাস 7-এ একটা বৃত্তি পরীক্ষা ছিল, ওটাও দুর্বার কর্তৃক, ওখানে আমি অবশ্য 1ম স্থান অধিকার করি। ক্লাস 8-এ ট্যালেন্ট পুলু আমি বৃত্তি লাভ করি। আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি আমার নানার বাড়ি আলী আকবর ডেইলে থেকে লেখাপড়া করেছি। ওখানে আমার খালা, মামা সবাই আমাকে দারুণভাবে হেল্প করেছেন। এরপর আপনারা জানেন যে 1991 সালে একটা ঘূর্ণিঝড় হয়। তখন আমার আব্বা মারা যান, এবং সাথে আমার এক ভাই এক বোনও মারা যান, 4 জন। এবং ওনারা আসলে তখন সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেছেন। এরপর আমি একটু বলতে গেলে আমি কুতুবদিয়া হাই স্কুল থেকে লেখাপড়া করার পর জানি মহসিন কলেজে ভর্তি হলাম। কেমন জানি আমি একটু ডিরেইলড হয়ে গিয়েছিলাম, সত্যিকার কথা বলতে কি, কেমন জানি লেখাপড়া থেকে একটু দূরে চলে গিয়েছিলাম। মানে অনেকটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেন আপনারাও এরকম না হন আর কি, অর্থাৎ আপনারা যেন সঠিক লাইনে থাকেন। আমি অনেকটা এই যে সিনেমা দেখা কিংবা আড্ডা দেওয়া কিংবা ঘোরাফেরা এসবের মধ্যে একটু ছিলাম। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি ওখান থেকে তাও ইন্টারমিডিয়েট আমি ফার্স্ট ডিভিশন। তারপরে আমি একটু বলতেই হয়, অনেক জায়গায় হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সমস্ত বিষয়ে আমি পড়তে পারি না, কিংবা আমি তখন চান্স পাই নাই। তখন আমি অনেকটা জীবন একটু হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আর্কিওলজি এবং অ্যানথ্রোপোলজি এই 2টা বিষয়ে চান্স পাই। কিন্তু আমি যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি চাচ্ছিলাম যে আমি একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেন আমার উচ্চতর লেখাপড়াটা শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে, যাই হোক, আমি শেষ পর্যন্ত, যদিও জানেন যে কৃষি তখন খুব একটা পরিচিতি ছিল না আমার কাছে, কৃষি সবাই একটু এই যে কৃষক কিংবা ক্ষেত খামার এই সমস্ত সাবজেক্ট, তারপরও
উত্তর না দেখে আমি এই যে কৃষিতেই ভর্তি হই। কিন্তু আমি তখন পরে চিন্তা করলাম যে আমি কৃষি বা যেখানেই পড়ি না কেন আমাকে এখানেই ভালো করতে হবে, এবং আমাকে এখানে সর্বোচ্চ, আমি আমার সর্বোচ্চটা আমাকে দিতে হবে, আমি যেন আমি ভালো রেজাল্ট করতে পারি। তা আমি তো একটু আগেই বললাম, আমি যখন ফার্স্ট ইয়ার করি তখন আসলে সেমিস্টার সিস্টেম ছিল না, ইয়ার অ্যানুয়াল সিস্টেমে লেখাপড়া ছিল। তখন আমি একটু দেখলাম যে না, এখানে মোটামুটি লেখাপড়া একটু যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলে ভালো ভালো রেজাল্ট করার চান্স আছে। আমি যখন মোটামুটি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস মার্ক পেলাম, তখন আমার মনে হলো যে না, আমাকে এখন আরো বেশি পরিমাণ পড়ালেখা করা দরকার, এবং আমার মনে হয় যদি আমি সর্বোচ্চটা দিই, আমার যে পটেনশিয়াল আছে সেটা আমি সর্বোচ্চ দিলে হয়তো আরো ভালো করতে পারবো। তা আমি মোটামুটি, আমার যদিও এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল, একটু দুরূহ ছিল ভালো রেজাল্ট করা, তারপরে আমি যথাসম্ভব চেষ্টা করার, যদি ফার্স্ট ইয়ার থেকে ভালো করতাম হয়তো আরো ভালো করতাম। আমি ফাইনাল বিএসসি অনার্স অর্থাৎ একেবারে সমাপনী বর্ষে আমি তো সম্মিলিত মেধা তালিকায় 5ম স্থান অধিকার করি। এবং এই হচ্ছে মোটামুটি আমার জীবনের গল্প আর কি। যদি হয়তো পরে আপনি আরো যদি জানতে চান, আমি পরে শেয়ার করবো আপনার সাথে যদি কোশ্চেন করে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আপনার আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকেই আপনাকে দেখতেছেন। একজন ঢাকা থেকে দেখতেছেন, আপনাদের বংশের গৌরব একজন বললেন। চিটং থেকে দেখতেছেন একজন, দুরুম থেকে দেখতেছেন একজন, তালুকদার বাড়ি থেকে হ্যাঁ, দেখতেছেন। আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে দীপশিকার বর্তমান সভাপতি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, ওনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আসলে। একজন ধন্যবাদ জানিয়েছেন। উত্তর দুরুম থেকে একজন দেখতেছেন, চট্টগ্রাম থেকে একজন দেখতেছেন, জিয়াল করি নামে একজন আপনার বন্ধু বলে সম্বোধন করে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আমার ক্লাসমেট এবং আমাদের চাচা জালাল আহমেদ চৌধুরীর উনি সুযোগ্য সন্তান। আরেকজন আরেকজন কমেন্ট করেছেন, আপনাকে আপনার পরিচিত হইতো, উনি আপনাকে শুভকামনা জানিয়েছেন। সকলের উদ্দেশ্যে আমাদের, আপনারা যে জায়গা থেকে দেখতেছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আজকের লাইভ সম্বলিত আপনার প্রশ্নটা কমেন্ট বক্সে করবেন, আমরা তোলার চেষ্টা করব। স্যার, আমি জানতাম না আপনি কুতুবদিয়া হাই স্কুলে পড়ালেখা করছিলেন, সেই সূত্রে আপনি আমার স্কুলেরই সিনিয়র ব্যাচ। হ্যাঁ, কুতুবদিয়া হাই স্কুল আমার এলমা ম্যাটার বলা যায়। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। স্যার, আমরা শুনবো এই যে গ্লোবাল সিচুয়েশন বা এখন যে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীর আপনার সি লেভেল বেড়ে যাচ্ছে, এই সব কিছু এবং পরিবেশের যে একটা মারাত্মক ক্ষতি হচ্ছে, এখান থেকে ফিরে আসতে বা এটা ওভারকাম করতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আপনি একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি খুবই আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন যেটা গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্টের ফলে আসলে বিশ্বব্যাপী একটা চরম উৎকণ্ঠা বিরাজ করছে, আপনারা জানেন অলরেডি। এবং এজন্য একেবারে ওয়ার্ল্ড সামিট, কোপেনহেগেন সামিট, কিংবা রিও ডি জেনিরো সামিট, কিংবা আরো এরকম প্যারিস সামিট, এরকম বিভিন্ন সামিটে আসলে গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা আলোচনা হয়। যেমন আপনারা জানেন যে আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় এখন পরিবর্তন করে নামকরণ করা হয়েছে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নামের একটা মন্ত্রণালয় সম্ভবত আমাদের আছে। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ, যারা আমরা বদ্বীপ অঞ্চলের, আপনারা জানেন আমাদের বাংলাদেশ পৃথিবীর হচ্ছে বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, এবং আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে, বাংলাদেশের উচ্চতা খুব একটা বেশি নয়, এবং পলিমাটি দিয়ে গড়াই বাংলাদেশ, এর বেশিরভাগই হচ্ছে আসলে ফ্ল্যাট প্লেইন ল্যান্ড। এবং আমরা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছি এই যে জলবায়ু পরিবর্তনের জন্য। এবং উন্নত বিশ্বে বিভিন্ন দেশ, যদিও আমি জানি যে সেটা অপ্রতুল, বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ফান্ড প্রোভাইড করে আসছে, যদিও সেটা একেবারেই অপ্রতুল। এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে টেকসই উন্নয়ন ব্যাহত হবে, এবং ভবিষ্যতে আমাদের বিশেষজ্ঞরা বা পরিবেশ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করতেছেন যে বাংলাদেশের অনেক উপকূলীয় অঞ্চল বিশেষ করে তলিয়ে যাবে। এবং সেই কিছু কিছু চিহ্ন আমরা অলরেডি দেখতেও পাচ্ছি। এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফ্রিকোয়েন্সিও কিন্তু দিন দিন প্রতি বছর কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে
আমরা জানি 1960 সালে একটা প্রবল সাইক্লোন হয়েছিল বাংলাদেশে, এরপর 1991 সালে, এরপরে কিন্তু অনেকগুলো কিন্তু মানে অনেক ঘূর্ণিঝড় সাইক্লোনের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। সিডর, আইলা, আমফান, ফনি, এরকম অনেক ধরনের ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে আশার কথা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে এই বিপদ থেকে রক্ষা করতেছেন। তারপরও আমি মনে করি যে এইগুলোর জন্য আমরা মনুষ্য সৃষ্ট বিপদ আমি তাই বলবো, কারণ প্রকৃতির উপর আমরা অনেকটা এত পরিমাণ অত্যাচার করতেছি, প্রকৃতি থেকে আমরা সবটুকু নিংড়ে নিচ্ছি, সবকিছু দহন করে নিচ্ছি। এখন আপনারা জানেন যে প্রকৃতিও মাঝে মাঝে প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। সুতরাং এই যে, এবং এর জন্য আমাদের প্রতিবেশ অর্থাৎ আমাদের ইকোসিস্টেম কিংবা এনভায়রনমেন্টকে আমাদের রক্ষা করতে হবে, এবং তার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রকৃতি আমাদেরকে অবিরত বায়ু, পানি, মাটি, বিভিন্ন ধরনের উপাদান আমাদেরকে সরবরাহ করতেছে, এবং বৃক্ষ বা প্রাণী এর মধ্যে বেড়ে উঠতেছে। আপনারা জানেন যে আমরা সৃষ্টির আদি থেকেই কিন্তু গাছ কিন্তু এই যে আশরাফুল মাখলুকাতকে কিংবা সৃষ্টির অন্যান্য জীবকে কিন্তু বাঁচিয়ে রাখতেছে বিভিন্ন ভাবে। খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের যে মৌলিক চাহিদা তার বেশিরভাগই পূরণ করে কিন্তু গাছ। আমরা যেভাবে বলি না কেন, সেটা প্রত্যক্ষ হতে পারে এবং সেটা পরোক্ষ হতে পারে। এবং আমাদের উপকূলীয় অঞ্চলের জন্য আসলে গাছ রোপণের কোনো বিকল্প নাই। আপনারা জানেন যে বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণে আমাদের প্রতি বছর অনেক গাছ কিন্তু আমাদের ভেঙে পড়ে, উপড়ে পড়ে। তারপরেও আমি বলবো যে এই যে উপকূলীয় সবুজ বেষ্টনী কিংবা বনায়ন, যেটাকে আমরা বলি এফরেস্টেশন, এটা আমাদের খুবই দরকার। শুধুমাত্র আমাদেরকে গাছ বলতে আমি বুঝাবো যে একেবারে শুধুমাত্র যে বজ গাছ কিংবা বৃক্ষ তা নয়, একেবারে বিভিন্ন ধরনের ফলজ গাছ কিংবা ফলদ গাছ, তারপরে বিভিন্ন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ফ্লাওয়ারিং ট্রি, তারপরে বিভিন্ন ধরনের কাঠ সরবরাহ, অনেক ধরনের। বাংলাদেশে আপনারা জানেন যে এই যে ডাল্টন হুকার নামে একজন বিজ্ঞানী, উনি একটা গবেষণা করেছিলেন সেই ব্রিটিশ পিরিয়ডে, যে ফ্লোরা অফ ব্রিটিশ ইন্ডিয়া, এর মধ্যে 14 থেকে 15,000 গাছ উনি এই ভারতীয় উপমহাদেশে শনাক্ত করেছেন। এবং আমাদের বাংলাদেশে আসলে যেহেতু আমরা ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়ন, বা আমি যেটা বাংলায় বলি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বা নিরক্ষীয় বা অবনিরক্ষীয় অঞ্চল অবস্থিত, আমাদের কিন্তু আসলে বায়োডাইভার্সিটি কিংবা স্পিসিসের অভাব। তো আমাকে এগুলোকে যথেষ্ট ব্যবহার করতে হবে, যাতে আমাদের, আপনারা জানেন যে এই যে সিডর, আইলা, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশকে রক্ষা করেছে কিভাবে? আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, আমাদের বিশ্বের যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কিন্তু ঢাল হিসাবে কাজ করেছিল। সুতরাং আমাদের বিভিন্ন এই যে উপকূলীয় আমরা যে বাঁধ নির্মাণ করি, বেড়িবাঁধ নির্মাণ করি, এখানে কিন্তু আমাদের সাথে সাথে আমাদের সাধারণ জনগণকে সম্পৃক্ত করে, শুধুমাত্র সরকারি ভাবে নয়, বিভিন্ন সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগে আমাদেরকে বনায়ন করতে হবে। শুধুমাত্র আমি বলবো যে বেড়িবাঁধ নয়, আমাদের যে সমস্ত পতিত জমি আছে, আমাদের ঘরের আশপাশের জায়গা আছে, ফেলো ল্যান্ড আছে কিংবা ডিগ্রেডেড ল্যান্ড আছে, আমাদের খালের চারপাশে, বিভিন্ন জলাশয়ের চারপাশে, আমাদের মসজিদ মন্দিরের আশেপাশে, স্কুল কলেজের আশেপাশে, অফিসের সব জায়গায়, অর্থাৎ বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই সোজা কথা। আর বৃক্ষ বলে না, বৃক্ষ তুমি আদি প্রাণ, বৃক্ষ তুমি সখা, বৃক্ষ প্রাণ সখা। তো সুতরাং একটা কোথায় জানি পড়েছিলাম যে ফুলের সৌরভ, বৃক্ষের শোভা, পর্বতের প্রহরা, তারপরে বলা যায় যে কি সমুদ্রের যে অবদান কিংবা সমুদ্রের সহযোগিতা, নদীর যে অফুরান, এই যে কল্লোল, পাখির কলকাকলি, এগুলো ছাড়া কি আসলে জীবন হয়? এগুলো আমাদের জীবনের অঙ্গাঙ্গী ভাবে এসব জিনিস আমাদের জড়িয়ে রয়েছে। সুতরাং বৃক্ষ হচ্ছে তার প্রধান উপাদান। সুতরাং বৃক্ষের কোনো বিকল্প নাই, এবং শুধু বৃক্ষ লাগানোই নয়, গাছ লাগানোর পাশাপাশি গাছের পরবর্তী যত্ন, গাছ যেন ঠিক মতো বেড়ে ওঠে, এটাও আমাদের দৃষ্টি দিতে হবে। আর আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্মেই আছে বৃক্ষের উপকারিতা। একটা গাছ লাগানো কিন্তু সাদগায়ে জারিয়া শুরু। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমার রোপিত গাছ এই যে ফুলে ফলে শোভিত করে আমাদেরকে বিভিন্ন ধরনের ছায়া দিচ্ছে, আহার দিচ্ছে, কাঠ দিচ্ছে। সুতরাং এগুলো যারা ভক্ষণ করবে, সেটা পাখি হোক কিংবা মানুষ হোক, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের উপর কিন্তু সবসময়
এটা কন্টিনিউয়াসলি আমাদের যেতে থাকবে। আর এটা বৃক্ষরোপণের তো কোনো গুরুত্ব নাই, এমনকি হাদিসেও সম্ভবত আছে যে এরকম, যে তুমি যদি দেখো যে কিয়ামত নিশ্চিত হয়ে যাচ্ছে, তখনও যদি তোমার হাতে গাছের চারা থাকে, তোমার যদি সময় হয়, তুমি ওই চারা গাছ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করো, ওই গাছ লাগানোর ব্যবস্থা করো। সুতরাং এমনকি বৃক্ষরোপণ শুধু ধর্মীয় ভাবে নয়, সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এমনকি কবর 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 দেওয়ার পর কবরের উপরে একটা গাছ দিয়ে কবরের দেওয়া হয়, উপরও যেটা কিন্তু হচ্ছে আমরা, ওটা, হ্যাঁ, ওটা একটা খবরের, জিকির করা হয়। হ্যাঁ, আর কবরের উপর আমরা ফুল গাছ লাগাই, বিভিন্ন 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 বট গাছ, পাকুড়, অশ্বত্থ, বিভিন্ন আরো ধরনের বিভিন্ন ফলজ গাছ আমরা লাগাই। হ্যাঁ, ঠিকই বলেছেন। স্যার, এই জায়গায় আপনি কুতুবদিয়ার পরিবেশের দিক থেকে আপনি কোন গাছগুলোকে, কুতুবদিয়া বা সব বাংলাদেশের যদি পার্সপেক্টিভ বলেন, যে কোন গাছগুলোকে আপনি সবচেয়ে বেশি প্রেফার করেন, বা কোন গাছগুলো আমি বলবো যে, পরিবেশের জন্য? হ্যাঁ, কুতুবদিয়ায় আসলে, কুতুবদিয়া তো আর বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন কোনো জায়গা নয়, ট্রপিক্যাল এবং সাবট্রপিক। হ্যাঁ, কুতুবদিয়ার একটা বিশেষত্ব হচ্ছে আমাদের কোস্টাল বেল্ট, আমাদের লবণ সহিষ্ণু, লবণাক্ততা সহিষ্ণু গাছ লাগানো আমাদের প্রয়োজন আছে। আপনারা জানেন যে নারিকেল বলেন, সুপারি কিংবা খেজুর, তারপরে বিভিন্ন ধরনের আমাদেরকে গাছের তো কোনো আসলে প্রজাতির বাংলাদেশে আল্লাহ তাআলা এমন অফুরান আমাদের সম্পদ দান করেছেন, যে আমি যদি বলি যে একেবারে বিভিন্ন ধরনের গাছ, বট, অশ্বত্থ, পাকুড়, রেইনট্রি, করই, জারুল, সেগুন, মেহগনি, নাগেশ্বর, এমনকি আমি যদি ফুলের গাছের কথাই বলি, বিভিন্ন ধরনের চাপা গাছ, যেমন মনে করেন কাঠালি চাপা, তারপরে এই যে উদয়পদ্ম, হিম চাপা, সোনালী চাপা। আমরা আমাদের, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমাদের জায়গাটা কি পরিমাণ। আমাদের গাছের তো বিভিন্ন, এখন কিছু গাছ আছে মনে করেন ফুলের জন্য আমরা লাগাই, কিছু গাছ আছে আমরা কাঠের জন্য লাগাই, কিছু গাছ আছে আমরা বিভিন্ন বিভিন্ন কাঠের জন্য লাগাই। সুতরাং আমি মনে করি এমন গাছ লাগানো আমাদের উচিত যেখান থেকে আমাদের কিছু আউটপুট আসবে। এবং গাছ লাগানোর মধ্যে বিশেষ করে আপনারা জানেন যে কৃষি বনায়ন, সামাজিক বনায়ন, আপনারা জানেন এগুলো কিন্তু গাছ শুধুমাত্র আমাদেরকে এই যে মৌলিক যে চাহিদা সেগুলো সাপ্লাই করে না। গাছ কিন্তু বিভিন্ন গাছ আছে, আপনারা বিশেষ করে লিগুমিনোসি ফ্যামিলির বিভিন্ন গাছ আছে, তারা নাইট্রোজেন ফিক্সেশন করে, অর্থাৎ মাটিতে বিভিন্ন ধরনের জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার যোগ করে, যার ফলে মাটির জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়, মাটির উর্বরা শক্তি, ফার্টিলিটি বেড়ে যায়, এবং মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন হয়। আমাদের এই যে বিভিন্ন ধরনের কৃত্রিম সারের পরিমাণ কম লাগে, এবং আমরা কিন্তু আউটপুটও অনেক বেশি পাই। এই জন্য এখন বর্তমানে কৃষির পাশাপাশি জমিতেও কিন্তু এমন ধরনের গাছ লাগানো হয় যে সামাজিক বনায়ন কিংবা কৃষি বনায়নের মাধ্যমে, অর্থাৎ কৃষক যাতে পুরোপুরি 100% সদ্ব্যবহার করতে পারে তার জমির আলের মধ্যে। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের শুধু গাছ নয়, এমনকি আমি যদি বলি যে সুদান গ্রাস, বারমুদা গ্রাস, আপনারা জানেন যে এই যে আমরা প্রাণী সম্পদ, বিভিন্ন ক্যাটল ফার্মের জন্য বিভিন্ন ধরনের ঘাসের প্রয়োজন হয়। এখন কিন্তু ঘাস চাষও কিন্তু বাংলাদেশে বেশ লাভজনক, গরু মহিষের, এগুলো কিন্তু আমরা বিভিন্ন বেড়িবাঁধের মধ্যে, বিভিন্ন আলের মধ্যে, বিভিন্ন পরিত্যক্ত ল্যান্ডের মধ্যে। তারপরে শুধু গাছ নয়, আমি মনে করি যে মনে করেন আমরা যে অনেক সময় জমি অনেক সময় পতিত কিংবা ফেলো থাকে, তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই যে দইঞ্চা বলি কিংবা আরো বিভিন্ন অর্গানিক ম্যাটার যে সমস্ত গাছ যোগ করে, সেগুলো কিন্তু আমরা লাগাতে পারি, যাতে আমাদের জমির উর্বরা শক্তি বেড়ে যায়, আমাদের জমির অর্গানিক ম্যাটার বেড়ে যায়, জমির জমি থেকে আমরা বেশি পরিমাণ যেন আমাদের আমাদের যেমন ফসল যেমন আমরা উৎপাদন করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, ম্যালেরিয়া গাছ এর যে একটা অপকারিতা, সেটা নিয়ে আপনি কি বলবেন স্যার? দেখা যায় ম্যালেরিয়া গাছ বা যেটাকে আমরা এখানে আরেকটা গাছ বলি ফুল গাছ, যেটা সচরাচর কুতুবদিয়ায় বেশি দেখা যায়, এটার বৈজ্ঞানিক নামটা আমার মনে পড়তেছে না। হ্যাঁ, ম্যালেরিয়া গাছ আসলে আমরা তো জানি যে ম্যালেরিয়ার যে কুইনাইন তৈরি হয় একটা সিনকোনা নামের একটা গাছের বাকল থেকেই এই ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। কিন্তু ম্যালেরিয়া গাছের যে অপকারী ভূমিকা সেটা আমার জানা নাই। যদি আমার মনে হয় এরকম গাছের কোনো অপকারী, হ্যাঁ, কিছু কিছু গাছ আছে, যেমন আমরা বলতে পারি যে যেমন বিদেশি কিছু গাছ আছে আমাদের, যেটা সয়েলের জন্য কিংবা এনভায়রনমেন্টের জন্য আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু অন্য দেশের জন্য ভালো, যেমন ইউক্যালিপটাস কিংবা আকাশিয়া, এই সমস্ত গাছ আমাদের কিন্তু খুব একটা বেশি, যেগুলো আমাদের, অর্থাৎ আমাদের ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অরিজিনের গাছ না। আমরা অনেক সময় বিদেশি গাছের প্রতি খুব বেশি গুরুত্ব দিয়ে দিই। হ্যাঁ, বিদেশি গাছ, বিদেশি ফুল এখন বাংলাদেশে চাষ হচ্ছে, কিন্তু আমাদের দেশের মধ্যেই তো কত ধরনের গাছ আছে। হ্যাঁ, ম্যালেরিয়া গাছের খুব একটা অপকারী ভূমিকা আছে বলে আমি মনে করি না। এগুলো যদি থেকেও থাকে, আমি মনে করি যে সেটা অপপ্রচার কিংবা বলবো যে একটা সুপারস্টিশন বা কুসংস্কার আর কি। ম্যালেরিয়া গাছের ধন্যবাদ কোনো স্যার। অপকারী ভূমিকা আছে বলে আমার জানা নাই অন্তত।
ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন ছিল, একই সাথে জিয়াউল করিম চৌধুরী নামে একজন প্রশ্ন করেছেন, উপকূলীয় এলাকায় আমরা যদি বেড়িবাঁধ এর চতুর্পাশে প্যারাবন লাগাই তাহলে কি বেড়িবাঁধ অনেকটা রক্ষা করা সম্ভব? মানে আমার প্রশ্ন একসাথে যোগ করে যদি আপনাকে বলি স্যার, মানে বনায়ন করে কি আসলে কুতুব দিয়ে চারপাশে রক্ষা করা কোনোভাবে সম্ভব কিনা, আমি প্রশ্নটা তোলানোর চেষ্টা করছি। হ্যাঁ, বনায়নের মাধ্যমে যে কুতুবদিয়াকে একেবারে 100% রক্ষা করা যাবে তা নয়, আমরা বলতে পারি যে একটা সাপ্লিমেন্টারি ওয়ে, অর্থাৎ একেবারেই যে শুধুমাত্র যে বনায়ন করে করা যাবে তা নয়। হ্যাঁ, বনায়ন আমাদেরকে কুতুবদিয়ার বেড়িবাঁধকে অনেকটা টেকসই করবে, কারণ আমরা জানি বনায়নের মাধ্যমে কি হয়, বনায়নের মাধ্যমে সয়েল ইরোশন বা ভূমি ক্ষয় রোধ করা যায়। কারণ এই যে বিভিন্ন গাছের যে মূল কিন্তু মাটিকে আঁকড়ে ধরে রাখে, এবং আমাদের বিভিন্ন ধরনের, আপনারা জানেন যে এই যে ধুতুরা গাছ, আমরা যেটা বলতাম যে সম্ভবত আমরা গ্রামের ভাষায় বলি অমরণী গাছ, একসময় কিন্তু এই যে ধুতরা গাছকে ব্যাপকভাবে নির্বিচারে কিন্তু কাটা হয়েছিল, কি জানি একটা এরকম মানে অপপ্রচার ছিল, আমি এক সময় দেখেছিলাম। আসলে ধুতুরা গাছ যে কি পরিমাণ, কিংবা এই যে অমরণী গাছ বলি আমরা যেটা একেবারে চট্টগ্রামের ভাষায়, এগুলো যে কি পরিমাণে, যে গঙ্গার লতা বলি আমরা, এগুলো কিন্তু বালিকে দেখবেন ধরে রাখে, মাটিকে ধরে রাখে। বিভিন্ন ধরনের গাছ যদি আমরা লাগাই, বিশেষ করে ম্যানগ্রোভ ফরেস্ট কিংবা কেওড়া গাছ, কেয়া গাছ, তারপরে আরো বিভিন্ন ধরনের যে ম্যানগ্রোভ বিশেষ করে নিওমেটোফোর যাদের হয়, শ্বাসমূল যে সমস্ত গাছের হয়, এগুলো যদি আমরা লাগাই তাহলে কিন্তু আমরা কিন্তু সবুজ বনায়ন কিংবা বেষ্টনীর মাধ্যমে কুতুবদিয়ার বেড়িবাঁধকে কিন্তু আমরা অন্তত টেকসই করতে পারি, অনেকাংশে টেকসই করতে পারি। যদিও একেবারে আপনি বলতে পারেন যে এখন আমরা বেড়িবাঁধ দিলাম না, শুধুমাত্র গাছ লাগিয়ে আমরা শুধুমাত্র কুতুবদিয়ার বেড়িবাঁধকে রক্ষা করবো, আমি সেটা বলবো না। আমি বলবো যে হ্যাঁ, মানে একটা উপায় হচ্ছে যে বেড়িবাঁধকে টেকসই করার জন্য এবং এ থেকে আরো বেশি আউটপুট আসার জন্য যে বনায়নের কোনো বিকল্প নাই। বনায়ন আমাদেরকে বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাস থেকে যেরকম রক্ষা করবে, ঠিক একইভাবে আমরা ওখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু আউটপুটও পাবো, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের এখান থেকে আমাদের জনগণও কিন্তু উপকৃত হবে। সম্ভবত সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপনার একটু আগে। স্যার সংযোগটা ঠিকঠাক আছে, আমার দিক থেকে দেখতে পাচ্ছি। স্যার আগের প্রশ্নের সাথে একটু সংযুক্ত করে উনি প্রশ্ন করলো আপনাকে যে আমরা বেশিরভাগ সময় মেহগনি গাছ আর হচ্ছে আকাশি গাছ লাগাই। স্যার আপনি প্রশ্নটা হয়তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আকাশিয়া গাছ, ম্যালেরিয়া গাছ লাগাই, আসলে কোন গাছগুলো বেশি ভালো? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। আমি বলবো যে আমাদের আমাদের দেশীয় প্রজাতির যে সমস্ত গাছ আছে, আপনারা জানেন যে গাছের সাথে সম্পর্কিত কিন্তু অনেক ব্যাপার আছে। আপনার গাছের সাথেই কিন্তু প্রাণী বৈচিত্র্য কিন্তু বায়োডাইভার্সিটি ডিপেন্ড করে, অর্থাৎ গাছের বৈচিত্র্যের সাথে, গাছের উপযোগিতার সাথে। যেমন আমাদের দেশি যে সমস্ত, যেমন মনে করেন এই যে জারুল, তারপরে মেহগনি, তারপরে এই যে বিভিন্ন শাল, গর্জন, কিংবা অশোক, অশ্বত্থ, বট, পাকুড়, অনেক ধরনের গাছ আছে যেগুলো লাগালে কি হয়, এর মধ্যে কিন্তু পাখিরাও কিন্তু বাসা বাঁধে। তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বাঁধে। শুধু পোকামাকড় বলতে, পোকামাকড় বাসা বাঁধলে কি হয়, অনেক ধরনের উপকারী পোকামাকড় কিন্তু আছে, যেগুলো কিন্তু আমাদের প্রত্যক্ষ পরোক্ষ অনেক উপকার করে। সুতরাং আমি মনে করব যে এই যে আমি একটু আগে হয়তো আপনাকে বলেছি যে ইউক্যালিপটাস, আকাশিয়া, এই সমস্ত গাছের চেয়ে আমাদের দেশীয় প্রজাতির দিকে আমাদের একটু মনে হয় একটু আমাদের দৃষ্টি ফেরানো উচিত এবং আমাদের প্রাধান্য দেওয়া উচিত। ধন্যবাদ স্যার। দীপশিকার বর্তমান সভাপতি আব্দুল মজিদ ভাই একটা প্রশ্ন করেছেন যে লবণাক্ত মাটিতে কোন ধরনের ধানের চাষ ভালো হয়? হ্যাঁ, আপনারা জানেন যে, হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ। লবণাক্ত পানির মধ্যে কোন ধরনের ধানের চাষ ভালো হয়? এখন আপনারা জানেন যে হ্যাঁ, আসলে লবণাক্ত, লবণ সহিষ্ণু কিংবা লবণাক্ততার সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো ধান আমাদের বাংলাদেশে খুব একটা যে বেশি আছে তা নয়, এবং আমি বলবো যে একেবারে সল্ট রেজিস্ট্যান্ট খুব একটা জাত বাংলাদেশে এখন নেই। তবে হ্যাঁ, সল্ট টলারেন্ট অনেক ভ্যারাইটি আছে, আপনারা জানেন। আমার এখন ঠিক এক্স্যাক্টলি মনে নাই, যেহেতু আমি আসলে অ্যাগ্রোনমি নিয়ে কাজ করি না, আমি কীটতত্ত্ব নিয়ে কাজ করি। হ্যাঁ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের ব্রিধান, এখন তাদের বিভিন্ন ধরনের, আমার সম্ভবত 83 না 84 পর্যন্ত এখন ব্রিধানের জাত আছে। এর মধ্যে কিছু কিছু জাত আছে, দুই একটা জাত, খুব একটা বেশি নয় যদিও সংখ্যাগত দিক দিয়ে, কিছু কিছু জাত আছে, ধানের বিভিন্ন জাত আছে যেগুলো লবণ সহিষ্ণু। এই মুহূর্তে আমি ঠিক জাতের নামটা আপনাকে ঠিক বলতে পারতেছি না,
তবে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আপনি যখন ওয়েবসাইট কিংবা যাবেন, বা কৃষি গবেষণা আমাদের যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা ওনাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা বিভিন্ন লবণ সহিষ্ণু বিভিন্ন ধান আছে, সেগুলো কিন্তু চাষাবাদ করা যায়। এবং এ ব্যাপারে আমার মনে হয় কৃষি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এই যে আধুনিক ধান চাষ সহায়িকা নামক একটা পুস্তিকার সাহায্য আপনারা নিতে পারেন। এবং এই পুস্তিকাটা কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে এটা পিডিএফ আকারে আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। ধন্যবাদ স্যার। আমাদের চাষাবাসের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, কীট, যেটা হচ্ছে আপনার সাথে অনেক বেশি যেটা বিষয়ে আপনি কাজ করেন, বা আপনার কীটতত্ত্ব বিভাগ নিয়ে এই যে কীটের উপকারিতা অপকারিতা নিয়ে আমাদের বলবেন, বা এটা কোনোভাবে মানুষের উপকারও আছে কিনা চাষাবাদের ক্ষেত্রে, সে প্রশ্নটা জানবেন। এবং আপনার আমি আসলে যারা দেখতেছেন প্রথমে, তারা যদি কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আপনারা জানেন আমার আসলে স্পেশালাইজেশন হচ্ছে পোকামাকড় নিয়ে, এন্টোমোলজি যেটা বলি আমরা ইংরেজিতে, অর্থাৎ কীটতত্ত্ববিদ্যা, কীট বিজ্ঞান। আপনারা জানেন যে পৃথিবীতে যত ধরনের, আমরা বলি অ্যানিমেল কিংডম, যত ধরনের প্রাণী আছে তার কিন্তু বেশিরভাগই হচ্ছে কিন্তু যত ধরনের প্রাণী আছে তার বেশিরভাগ কিন্তু আর্থ্রোপোডা বা সন্ধিপদিযুক্ত প্রাণী আমরা যেটাকে বলি। এবং এই আর্থ্রোপোডার মধ্যে আবার সবচেয়ে বেশি অংশ দখল করে রয়েছে 25% প্রায়, অর্থাৎ যত ধরনের সন্ধিপদী প্রাণী আছে তার বেশিরভাগ ইনভার্টিব্রেট আছে, তার বেশিরভাগই কিন্তু দখল করে আছে কিন্তু পোকামাকড়। এবং আমাদের কাছে এমনি আপাতত মনে হয় পোকামাকড় বলতেই আমাদের কেন জানি আমাদের চোখের সামনে বেশি উঠে একটা কিম্বুৎকিমাকার কিংবা অ্যালার্জিক একটা আমাদের একটা অ্যাটিটিউড চলে আসে সবসময় পোকামাকড় বলতে। কিন্তু আপনারা জানেন যে পোকামাকড়ের বেশিরভাগ হচ্ছে কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে উপকারী। যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের একেবারে মূল্যবান একেবারে কয়েকটা জিনিস, যেমন মনে করেন মধু, তারপরে যদি বলি সিল্ক, তারপরে যদি বলি যে লাক্ষা, তারপর যদি বলি যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, এগুলো কিন্তু আসে কিন্তু পোকামাকড়। মৌমাছি চাষ, সেরিকালচার, রেশম চাষ কিভাবে হয়, এই যে আমরা তুঁত কিংবা আরো বিভিন্ন অন্যান্য হোস্ট প্ল্যান্ট চাষ করে, হ্যাঁ, আমরা বম্বিসিডি অর্থাৎ লেপিডপ্টেরা অর্ডারের একটা ইনসেক্ট আছে, এটা আমরা বলি সিল্কওয়ার্ম মথ। সিল্কওয়ার্ম চাষের মাধ্যমে আমরা কিন্তু সিল্ক পাই, এটা কিন্তু প্রাকৃতিক তন্তু, মানে ন্যাচারাল ফাইবার। তারপরে আমরা জানেন যে পৃথিবীতে সবচেয়ে, এটা কোরআন শরীফেও কিন্তু মৌমাছির কথা লেখা আছে। তাহলে মৌমাছি কিন্তু, এই যে মৌচাষ কিন্তু বাংলাদেশে খুব লাভজনক, এবং পৃথিবীতে তো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আরো ইউরোপিয়ান দেশে কিংবা আমাদের অনেক এশিয়ান কান্ট্রি মৌচাষ কিন্তু বেশ লাভজনক। তারপরে যদি বলি লাক্ষা বলতে এই যে আমরা বলি না গালা কিংবা ফার্নিচারের বিভিন্ন পলিশ টলিশ, এই যে এগুলোর এই যে লাক্ষা বা গালা টালা এগুলো কিন্তু আসে কিন্তু এটা কিন্তু একটা মানে পোকা থেকে উৎপন্ন একটা কিন্তু সাবস্ট্যান্স। তারপরে যদি বলি যে আমি বিভিন্ন ধরনের মেডিসিন, আপনি যে অনেক ধরনের মানে রিউমেটিক ফিভার বলেন কিংবা আরো অনেক ধরনের এরকম মেডিসিন কিন্তু উৎপন্ন হয় কিন্তু পোকা থেকে। তারপরে যদি আপনারা আরো জানেন যে পৃথিবীতে হয়তো আমরা অত খাই না, অনেক পোকামাকড় কিন্তু অনেক উপজাতি কিংবা ট্রাইবাল সম্প্রদায়ের কিন্তু প্রিয় খাদ্য। এবং শুধু তাই নয়, আমি শুধু ট্রাইবাল বলবো না, আদিবাসী বলবো না, পোকা, এরকম একটা বই আছে FAO কর্তৃক প্রকাশিত, এডিবল ইনসেক্টস ইন দা ওয়ার্ল্ড, অর্থাৎ কি কি পোকা খাওয়ার উপযোগী। আপনারা আরেকটা জানেন ইকোট্যুরিজম বলে একটা পর্যটন একটা টার্ম আছে। লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, জাপান এসব দেশে কিন্তু আপনি এরকম হাইকিং এ যাবেন, ট্যুরিজমে যাবেন, ওখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু পোকা টোকা খাওয়ানোর কিন্তু এরকম অনেক ব্যবস্থা আছে, যদিও এটা আমাদের কাছে একটু অড লাগে। তারপরে এবং আপনি দেখেন অনেক পোকা আছে কিন্তু আমাদের মাটিতে কিন্তু অর্গানিক ম্যাটার যোগ করে। তারপরে এরকম আরো অনেক পোকা আছে যারা আমরা বলি স্ক্যাভেঞ্জার, এই যে অনেক ধরনের জৈব পদার্থকে এগুলোকে ডিকেইং মানে এগুলোকে পচিয়ে ফেলে এবং পচে মাটিতে অর্গানিক ম্যাটার হিসেবে বায়োমাস হিসেবে যোগ করে। তারপরে আপনারা আরো জানেন জেনেটিক্স, আপনারা হয়তো অনেকেই যারা বিভিন্ন জেনেটিক্স কিংবা কৌলি তত্ত্ব পড়েন, তারপর ড্রসোফিলা, এই যে ক্রোমোজোম নিয়ে জেনেটিক্স নিয়ে যে আলোচনা, ক্রোমোজোমের কিন্তু প্রথম স্টাডি শুরু হয় কিন্তু যে ড্রসোফিলার ক্রোমোজোম দিয়ে। ড্রসোফিলটা একটা ডিপটেরা অর্ডারের একটা ইনসেক্ট। তারপরে আপনারা জানেন যে বিভিন্ন সায়েন্সের কিন্তু আমরা যে ছাত্রদের পড়াই বিভিন্ন ধরনের মেটামরফোসিস কিংবা একটা থেকে আরেকটা রূপান্তর, বিভিন্ন ধরনের এই যে গ্রোথ ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু পোকা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। আমি ইন্টারেস্টিং আরো একটা জিনিস বলে রাখি, পোকা নিয়ে গবেষণা করে একজন বিজ্ঞানী,
উইগলসওয়ার্থ নামের একজন বিজ্ঞানী, উনি কিন্তু চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আপনারা জানেন যে পোকা নিয়ে গবেষণা করে তো পোকা তো আর নোবেল পুরস্কার কোনো শাখা নেই, কিন্তু পোকার ফিজিওলজি স্টাডি করে, এটা হিউম্যান ফিজিওলজির সাথে রিলেটেড, এবং এই জন্য উনি কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। এখন আসি অপকারী, আরো একটা সবচেয়ে উপকারী ভূমিকা আমি বলি নাই আপনাদের, প্রিডেটর এবং প্যারাসিটয়েড। আমরা কিন্তু এখন দেখেন অর্গানিক এগ্রিকালচার, গ্রিন এগ্রিকালচার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা কিন্তু খুব উৎসাহ। তাহলে আপনি যদি কেমিক্যাল ফ্রি ইনসেক্টিসাইড, অর্থাৎ ইনসেক্টিসাইড ফ্রি যদি আপনি কাল্টিভেশন করতে যান, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইডের পাশাপাশি আমরা জানি যে বিভিন্ন ধরনের পরজীবী পোকা, আপনারা হয়তো নাম শুনেছেন, আমরা ইংরেজিতে বলি প্রিডেটর এবং প্যারাসিটয়েড, বিভিন্ন ধরনের উপকারী পোকা যারা অন্য পোকাকে ধরে খায়, কিংবা অন্য পোকার দেহে, সেটা অন্য পোকার ডিম হোক, লার্ভা হোক, নিম্ফ হোক, অ্যাডাল্ট হোক, তাদের গায়ে ডিম পেড়ে দেয়, তাদের গায়ে ডিম পেড়ে দিয়ে অপকারী পোকাকে ধ্বংস করে নিজে সার্ভাইভ করে। এরকম অনেক ধরনের উপকারী ভূমিকা আছে। আবার অন্যদিকে আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, তাহলে অপকারী ভূমিকা কি নাই? হ্যাঁ, অপকারী ভূমিকাও আছে। যেমন আমি যদি বলি যে একেবারে কৃষির ক্ষেত্রে ধরি, আমাদের 30 থেকে এমনকি আপ টু 70% পর্যন্ত অনেক সময় ক্রপ লস হয় এই যে পোকামাকড়ের কারণে। পোকামাকড়, এমনকি আমাদের যে গুদামে যে আমরা খাবার রাখি, আমরা যে ঘরে যে চাল রাখি, দেখবেন এই যে বর্ষাকালে ঘরের মধ্যে দেখবেন যে চাল রাখতেছেন, কিছুদিন পর দেখবেন যে এরকম কেড়ি পোকা বলি আমরা, বাংলা ইংরেজিতে বলি রাইস উইভি পোকা, আমাদের আটা, ময়দা, সুজি কিংবা স্টোর গ্রেন পেস্ট বলি আমরা। তারপরে এবং এই জন্য দেখেন এন্টোমোলজিতে কিন্তু অনেক শাখা আছে। আমরা কোনোটাকে বলি মেডিকেল এন্টোমোলজি, ফরেনসিক এন্টোমোলজি। এই যে অনেক মানুষ আমরা মারা যায়, খুন হয়ে যায়, কিংবা বিষ খেয়ে মারা যায়, কিংবা কেন মারা গেছে, এটাও কিন্তু ইনভেস্টিগেশন করা হয় কিন্তু ফরেনসিক এন্টোমোলজির মাধ্যমে। এবং মেডিকেল এন্টোমোলজি আছে। আপনারা জানেন যে পৃথিবীতে এখনো যত রোগে মানুষ মারা যায়, সবচেয়ে কিন্তু বেশি মানুষ মারা যায় কিন্তু মশার মাধ্যমে। এখনো পর্যন্ত যত ধরনের ইভেন্টে মানুষ মারা, যত ধরনের অ্যাক্সিডেন্ট বা কিংবা ইনসিডেন্টে মানুষ মারা যাক না কেন, সবচেয়ে এখনো হাইয়েস্ট স্থান দখল করে আছে ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, জিকা, তারপরে কিছুদিন আমরা জানি ডেঙ্গি, যদিও আপনারা হয়তো ডেঙ্গু হিসাবে জানেন, উচ্চারণ কিন্তু আসলে ডেঙ্গি। তারপরে যাই হোক, ডেঙ্গু, এই সমস্ত রোগে কিন্তু এর কিন্তু বাহককে, ক্যারিয়ারকে, ভেক্টরকে বিভিন্ন ধরনের মস্কিটো, এডিস মশা বলেন, এনোফিলিস বলেন, আরো বিভিন্ন ধরনের মশা আছে। এবং শুধু তাই নয়, শুধু মশা নয়, আরো অনেক ধরনের পোকা আছে যারা মানুষের দেহে, আপনারা নাম শুনেছেন প্লেগ রোগ, বিউবনিক প্লেগ, নিউমোনিক প্লেগ, এরকম প্লেগের নাম শুনেছেন। কিছুদিন আগে চায়নার ইনার মঙ্গোলিয়ায় বিউবনিক প্লেগ কিন্তু ছড়াচ্ছে কিন্তু পোকার মাধ্যমে। সাইফোনপটেরা অর্ডারের ফ্লি বলে একটা পোকা আছে, এই ফ্লির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সিসি ফ্লাই, আফ্রিকান, আমরা ভূগোল বইয়ে পড়েছি, সিসি ফ্লাই কিন্তু খুব মারাত্মক। এই ধরনের আরো বিভিন্ন গ্লসিনা, এরকম আরো অনেক ইনসেক্ট আছে যেগুলো ব্লাড সাকার, কিংবা অনেক, শুধুমাত্র যে মানুষের দেহে রোগ সৃষ্টি করে তা নয়, উদ্ভিদেরও বিভিন্ন ধরনের রোগ কিন্তু রোগের কিন্তু ভেক্টর কিন্তু পোকা। আপনারা জানেন যে এই যে বিভিন্ন ধরনের ভাইরাস বহন করে, আমরা বলি না ধানের টুংরো রোগ, এই যে যেমন দেখবেন পেঁপে গাছ হলুদ হয়ে যাচ্ছে, ঢেঁড়স গাছ হলুদ হয়ে যাচ্ছে, তারপর মোজাইক রোগ, এগুলোর কিন্তু বাহক কিন্তু হচ্ছে পোকা, বিভিন্ন ধরনের পোকা, বিভিন্ন ধরনের লিফ হপার। টুংরো রোগ, এটাও কিন্তু এক ধরনের, এই যে আমরা বলি সেটাকে ব্রাউন ধানের ধানের পাতা মোড়ানো পোকা, কিংবা আমি আসলে ধানের গাছ ফড়িং, এরকম বিভিন্ন ধরনের পোকা আছে। আরো একটা পোকা কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের টেকনাফে লোকাস্ট কিংবা পঙ্গপালের, আমি এ নিয়ে একটা লেখা লিখেছিলাম, আমি কয়েকটা টিভিতেও সাক্ষাৎকার দিয়েছিলাম, এই যে পঙ্গপালের আক্রমণ নিয়ে। যদিও আসার কথা যে এটা যে আসলে ভৌগোলিকভাবে বাংলাদেশের যে বাংলাদেশের যে ক্লাইমেটিক কন্ডিশন, আমাদের কিন্তু পঙ্গপালের আক্রমণ কখনো হওয়া সম্ভব নয়, কিন্তু এরকম একটা রব উঠেছিল এই যে বাংলাদেশে পঙ্গপালের আক্রমণ। আপনারা জানেন যে এই যে কিছুদিন আগে, এই যে এখনো চলতেছে অলরেডি, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, এরকম আফ্রিকান অনেক কান্ট্রি আছে, সোমালিয়া, মালি, ইরিত্রিয়া, একেবারে তারপর ইরান, তারপরে রাজস্থান, ইন্ডিয়ার এই সমস্ত দেশে কিন্তু লোকাস্ট, পঙ্গপাল কিন্তু খুব ব্যাপক। পঙ্গপাল একদিনে কিন্তু এরকম 35,000 মানুষের খাবার কিন্তু সাবার করতে পারে। সরি, আমার মনে হয় আমার একটু মনে হয় ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন শোনা যাচ্ছে আমাকে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে শুধুমাত্র, এবং আরো দেখেন ইনসেক্ট, আমি যদি একেবারে যদি আরো কিছু সাইট আপনাকে বলি, ইন্টারেস্টিং সাইট,
আমাদের কিন্তু বিভিন্ন ধরনের এস্থেটিক গ্রাটিফিকেশন, আমরা ইদানিং দেখবেন বিভিন্ন শহরাঞ্চলের বাসা বাড়িতে আমরা পোকাকে কিন্তু ওয়ালমেট, বিভিন্ন ধরনের বাটারফ্লাই, আপনি নিউ মার্কেটে গেলে দেখবেন বিভিন্ন ধরনের বাটারফ্লাই কিন্তু ওয়ালমেট হিসাবে বিক্রি করে, বাটারফ্লাই, মথ, এই সমস্ত পোকা, বিভিন্ন ধরনের বিটল ঘরের আমাদের ড্রয়িং রুমের শোভাবর্ধন করে। তারপরে দেখবেন আমাদের বিভিন্ন ধরনের স্টাম্পে, আমাদের দেশে যে সমস্ত অনেক দেশের পৃথিবীর স্টাম্পে, এই যে আমাদের যে পোস্টাল বিভিন্ন স্টাম্প আছে, স্টাম্পের মধ্যে বিভিন্ন ধরনের পোকা, এমনকি জুয়েলারি হিসাবে পোকা, পোকার মানে অনেক ধরনের ইন্টারেস্টিং বিষয় আছে। এবং দেখবেন অনেক ধরনের পৌরাণিক কাহিনীতে পোকার স্থান আছে, অনেক ধরনের ধর্মীয় অনেক ব্যাপারে কিন্তু পোকার স্থান আছে, অনেক আদি ধর্ম আছে যেখানে পোকা একটা বিশেষ স্থান দখল করে রয়েছে। সুতরাং পোকামাকড়ের গুরুত্ব আমি আসলে কি বলবো, এই স্বল্প পরিসরে বলা মনে হয় শেষ করা যাবে না, আমি যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম, এই আর কি। ধন্যবাদ স্যার। আপনাকে কয়েকজন কমেন্ট করেছেন। ইফাত রহিম নামে একজন প্রশ্ন করেছেন, আমার মতে 20% রক্ষা করা যাবে বেড়িবাঁধ বনায়নে, কারণ সাগরের প্রথম যে ডাক্কাটা আসবে গাছের সাথে সেই আঘাত কমে যাবে। আমিও আপনার সাথে একমত। জিয়াউল করিম চৌধুরী প্রশ্ন করে কমেন্ট করেছেন, বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক না জানা তথ্য জানতে পারলাম। ফুরকানকেও ধন্যবাদ একই ধরনের অনুষ্ঠান করার জন্য, আপনাকেও ওয়েলকাম। উনি একটা প্রশ্ন করেছেন, দেবদারু গাছটার উপকারিতা কি? হ্যাঁ, আসলে দেবদারু আপনারা জানেন যে গাছের অনেক, আমি একটু আগেই বলেছিলাম, আমরা কিন্তু গাছের কিন্তু অনেক ধরনের পারপাস আছে। কোনো কোনো গাছকে আমরা কাঠের হিসেবের জন্য, কোনো কোনো গাছ জ্বালানি কাঠের জন্য, কোনো কোনো গাছ হচ্ছে শোভাবর্ধন করার জন্য, কোনো কোনো গাছ হচ্ছে বনজ গাছ, মেডিসিনাল প্ল্যান্ট। আপনারা জানেন যে অনেক মেডিসিনাল প্ল্যান্ট আছে, যেমন আগর প্ল্যান্টের আপনারা নাম শুনেছেন, খুব একেবারে অনেক দামি একটা গাছ। আপনি হয়তো আমাকে, সরি আমি প্রশ্নটা মনে একটু হারিয়ে ফেলেছি, কি জানি প্রশ্ন করেছিলেন? ও, দেবদারু গাছ। হ্যাঁ, দেবদারু গাছ আমরা লাগাই সাধারণত। দেবদারু গাছ কিন্তু আসলে আমাদের নর্মালি আমরা লাগাই এটা সৌন্দর্যবর্ধক গাছ হিসাবে, যেমন আমরা লাগাই যেমন পথের দুধারে, পথের দুই ধারে কিন্তু আমরা গাছ লাগাই কেন? পথের দুই ধার কিন্তু সুশোভিত হয় এবং এটা কিন্তু সৌন্দর্য বর্ধন করে। এটা কিন্তু এখন যদি আপনি ছায়ার জন্য দেবদারু গাছ লাগান তাহলে, হ্যাঁ, দেবদারু গাছের একটা 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 ভ্যারাইটি আছে যেটা আপনার এরকম বড় শাখা বিস্তার করে। আবার একটা হচ্ছে উইপিং দেবদারু বলে। উইপিং দেবদারু মানে কি, দেখবেন যে এরকম কনিফার ট্রি, অর্থাৎ দেখবেন যে একটু এরকম কোণের মতো হয়ে গেছে। অর্থাৎ দেবদারুর আবার দুইটা প্রজাতি আছে, একটা হচ্ছে আমরা বলি উইপিং দেবদারু, আরেকটা হচ্ছে এরকম আমরা নর্মালি মানে বিভিন্ন ব্রাঞ্চ ট্রাঞ্চ আছে, এরকম শাখা প্রশাখা আছে এরকম দেবদারু। সুতরাং আমাদের যদি দেবদারু লাগাই সেক্ষেত্রে আমাদের চিন্তা করার আমাদের পারপাসটা কি। যদি আমরা যদি সৌন্দর্য, যেমন আমার মনে করেন উপজেলা সদরে আমার একটা স্কুলে ঢুকার পথে কিংবা একটা মসজিদে ঢুকার পথে, তখন আমরা কিন্তু উইপিং দেবদারু লাগাতে পারি। ওখানে কিন্তু আপনার এই যে শাখা প্রশাখা যুক্ত যে দেবদারু আছে ওটা কিন্তু কার্যকর হবে না। যেমন আমরা যেমন নিম গাছের কথা আমি বলি না, নিম কিন্তু আমাদের কিন্তু ভারতীয় উপমহাদেশের কিন্তু অরিজিন। নিমের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে ঘোড়া নিম আর একটা হচ্ছে দেশি নিম। আপনারা হয়তো জানেন না, নিম নিয়ে পৃথিবীতে এত সায়েন্টিফিক আর্টিকেল বের হয়েছে এটা বলে শেষ করা যাবে না। বায়োপেস্টিসাইডের একটা মেইন, আপনারা জানেন বিভিন্ন এই যে পেস্টিসাইড বা কীটনাশক কোম্পানি, নিম্বিসাইডিন, তারপরে এরকম নিমবিন, এরকম বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু তারা তৈরি করে শুধু নিমের প্রোডাক্ট থেকে। শুধু নিমের যে কীটনাশকের ভ্যালু আছে তা নয়, নিম দিয়ে বিভিন্ন ধরনের সাবানও তৈরি করে, নিম দিয়ে বিভিন্ন ফাঞ্জিসাইড তৈরি করে, ব্যাকটেরিসাইড তৈরি করে। তারপরে নিমের আমরা যদি যেমন দেখেন, আমরা চালের মধ্যে বিভিন্ন ধরনের গ্রামে মহিলারা দেখবেন এই যে একটা নিমের ঢাল এনে কিন্তু রেখে দেয়, এই মাছি টাছি কোথাও উঠলে কিন্তু আমরা নিমের একটা ঢাল কিন্তু ইউজ করি, তাই না? সুতরাং এই যে বিভিন্ন ধরনের এই যে মেডিসিনাল প্ল্যান্ট আছে, কিংবা যেখান থেকে আমরা পেস্টিসাইড মানে বিভিন্ন পেস্টিসাইডাল ভ্যালু আছে, বিভিন্ন ধরনের এমন প্রপার্টিজ আছে যেগুলোকে আমরা আসলে সত্যিকার ভাবে এই যে কীটপতঙ্গ দমনের কাজে কিন্তু আমরা খুব ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনি দেবদারু প্রসঙ্গ তুলেছিলেন, হয়তো আমি অনেকটা বলে ফেললাম, অন্যদিকে চলে গিয়েছিলাম, সরি। ধন্যবাদ স্যার। কুতুবদিয়ায় দেখা যাচ্ছে যে লবণের মাঠ বাড়তেছে কিন্তু কৃষি জমিটা কমে যাচ্ছে, বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা 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 আমাদের জন্য একটা অ্যালার্মিং, এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং। সত্যি কথা বলতে কি, আমারও যে কুতুবদিয়া একেবারে ভাঙতে ভাঙতে আমারও যে সামান্য জমিটুকু আছে, আমি শুনেছি কয়েক বছর, আজকে থেকে প্রায় 7-8 বছর আগে ওটাও কিন্তু লবণের মাঠে রূপান্তরিত হয়ে গেছে। অথচ আমি যখন ছোটবেলায় দেখেছি আমাদের বিশেষ করে কুতুবদিয়ার পশ্চিম বেল্টে কোনো ধরনের লবণ জমি ছিল না, হয়তো আপনিও দেখেছেন কিনা জানি না। কুতুবদিয়ার পশ্চিমাংশে যা লবণ জমি ছিল, ওই যে খুদিয়ার টেক, তাবলরসর, কিংবা আপনার এই যে পূর্ব দিকে কিছু জমি ছিল লবণের, যেগুলো পশ্চিম দিকের আমরা কুতুবদিয়া
চ্যানেল থেকে সাধারণত পানি ঢুকিয়ে এরকম লবণ চাষ করা হতো। কিন্তু একেবারে সত্যিকার কথাকে আমি খুব কষ্ট পাই যে কুতুবদিয়ায় কেন যে এটা, এই যে আমাদের যে অবিমৃষ্যকারিতা আমি বলবো, আমাদের যে আমরা যে আসলে মানে আমাদের ফোরসাইটনেস, আমাদের যে দূরদৃষ্টির যে অভাব, সেটা আমি বলবো। আমাদের কৃষকেরা খুব মানে তাৎক্ষণিক অতিরিক্ত লাভের জন্য লোভের বশবর্তী তাদের মূল্যবান জমিগুলোকে লবণের জমিতে রূপান্তরিত করেছেন। আমি জানি না কুতুবদিয়ায় বিভিন্ন ধরনের এনজিও আছে, তার মধ্যে একটা আমি জানি যে খুব একটা ভালো এনজিও হচ্ছে কোস্ট। ওনারা হয়তো ব্যাপারে কিছু কাজ করতেছেন কৃষকদেরকে মোটিভেট করার জন্য। তবে একটা সত্যি কথা কি, এই যে রিক্লেইম করা আবার, অর্থাৎ এই যে লবণ জমি থেকে আবার পুনরায় ধানের জমিতে ফিরা, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। এটা বছরের পর বছর লাগবে, কিংবা সম্ভব নাও হতে পারে। কিন্তু কেন যে আমরা এটা করলাম সেটা আমি জানি না। যেটা আমাদের কুতুবদিয়া কিন্তু একসময় ধান চালের বেশ ভালোই, যদিও একেবারে আমরা ধান ধান কিংবা আমাদের বিভিন্ন শস্যে কিন্তু আমরা উদ্বৃত্ত কোনো এলাকা নই, কিন্তু তারপরেও আমাদের আমাদের যে ধানের জমি কিংবা ফসলের জমি যে শ্রিঙ্কেজ হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কুতুবদিয়ার মানুষের জন্য খুব একটা অ্যালার্মিং না। আপনারা জানেন যে আমি নিজে একটু অভিজ্ঞতার কথা এখানে আপনাকে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে একসময় আমি কিন্তু লবণের জমিতে আমাকেও বর্গা চাষিরা অনেক টাকা দিয়েছিলেন এক সময় কানি প্রতি। কিন্তু বর্তমানে কিন্তু আমি দেখা যাচ্ছে এবছর আমি ফোন করেছিলাম, কি অবস্থা, কেমন টাকা পয়সা, বলে যে না এবছর তো বেশি টাকা পয়সা নাই, কানি প্রতি 12,000 টাকাও দেওয়া যাবে কিনা সন্দেহ। তার মানে কি, এটা ধানের জমি যদি থাকতো কিংবা ফসলের জমি থাকতো, আমার কিন্তু আজকে কিন্তু এই অবস্থা হতো না। এই যে এক সময় এই যে একটা মানে আনসার্টেনিটি, লবণের কোনো সময় লবণের দাম বেড়ে যাচ্ছে, কোনো সময় কমে যাচ্ছে, যার ফলে কিন্তু কৃষকেরা যে আশা করেছিল যে লবণ চাষ করে তারা খুব বেশি একটা উপকৃত হবেন, এটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, একেবারেই যে সমস্ত জমি উদ্ধার করা যাচ্ছে না সমুদ্র থেকে, কিংবা একেবারেই এটাকে ফসল করা যাচ্ছে না, সেটাকে আমরা লবণ চাষ করি। কিন্তু আমি একেবারে মানে কি বলে খাল কেটে কুমির আনার মতো আমি লবণ জমিকে মানে আমাদের চাষের জমিকে আমি লবণের জমিতে রূপান্তরিত করলাম। আমার মনে হচ্ছে এটা কোনোভাবেই সমীচীন হয় নাই। হ্যাঁ প্লিজ। ধন্যবাদ স্যার। আমার এখানে একটু একটু ইয়ার কারণে একটু সমস্যা হচ্ছে স্যার। সমস্যা হয়েছিল, সরি, দেখা অসুবিধা যাচ্ছে নেই। যে স্যার কুতুবদিয়ায় চারিপাশে যে এখন ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ, এখানে আমরা একটা সম্ভাবনা দেখতে পাই। যদি আমাদের বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে পানির লেভেলটা বেড়ে গিয়ে অনেক বেশি হচ্ছে যে তৈরি হবে, সেক্ষেত্রে যে আপনার মাছ চাষের লবণাক্ত পানিতে মাছ চাষের যে একটা না, অথবা অনেকে বলা হয় এটাকে যে এখানে যে কুমির না সরি কাসিম, এরকম কিছু প্রজাতির চাষাবাদের সম্ভাবনা দেখতেছেন, যেটা সাতক্ষীরায় এখন হচ্ছে, সেটা কিভাবে দেখেন হ্যাঁ, আপনি? সেটা ঠিক আছে, আপনার কথা যে একেবারে আমি একেবারে উড়িয়ে দিব না। হ্যাঁ, কুতুবদিয়া এখন আসলে কি কৃষির একটা, আমি একটা কৃষিটা একটু আপনাকে ডিফাইন করতে চাই। কৃষি বলতে শুধু যে ফসল চাষ কিন্তু তা বোঝায় না। আমরা যদি একটু ব্যাপক অর্থে যদি কৃষিকে বলি, কৃষির মধ্যে কিন্তু শুধুমাত্র ফসল চাষ আছে আছে তা নয়। কৃষির অন্তর্ভুক্ত কিন্তু মৎস্য চাষও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। তারপরে যে গবাদি পশু, এই যে প্রাণী সম্পদ, আমরা বলি প্রাণী সম্পদ, এই যে এটাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। সুতরাং আমাদেরকে সবসময় কিন্তু, হ্যালো, হ্যাঁ স্যার, সরি স্যার, না না অসুবিধা নেই, একটু সরি, ইটস ওকে। বলা ছিল হ্যাঁ, না না স্যার, সমস্যা নেই। যেটা হ্যাঁ, আমি স্যার যেটা মাছ বলতে চাষের চাচ্ছি যে যেটা হ্যাঁ, কুতুবদিয়ায় আপনি যে বলছেন যে সাতক্ষীরা, বাগেরহাট কিংবা খুলনা এসব এলাকায় কিন্তু চিংড়ি চাষ বেশ জনপ্রিয়, এবং এটাকে অনেকাংশে বলা হচ্ছে সাদা সোনা, সাদা সোনা বলা হয় তাদেরকে ওখানে। কিন্তু আমি একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, যে সমস্ত জমিতে শুধু সম্ভাবনা, এখন আপনি দেখেন চিংড়ি চাষ শুধুমাত্র যে লবণ পানিতে চাষ করা যাচ্ছে তা নয়, এখন কিন্তু একটু ব্রেকিশ ওয়াটার বলি আমরা ইংরেজিতে, অর্থাৎ স্বল্প লবণাক্ত পানি। আপনি জানেন যে কুতুবদিয়ার অনেক জায়গায় কিন্তু পানিতে আমরা এই যে পুকুরে বলেন কিংবা টিউবওয়েলে বলেন স্বল্প লবণাক্ত যুক্ত পানি আছে বা ব্রেকিশ ওয়াটার বলি আমরা, ওখানেও কিন্তু এরকম কিন্তু চিংড়ি চাষ কিন্তু অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু চিংড়ি চাষ করা যাচ্ছে। এবং খুব অল্প জায়গায় আমাদের ইউনিভার্সিটিতে একটা এরকম পদ্ধতি আছে, বায়োফ্লক পদ্ধতি। স্বল্প জায়গায় আপনি চাইলে ঘরের মধ্যেও কিন্তু এই ধরনের কিন্তু মাছ চাষ কিন্তু করতে পারেন, চিংড়ি চাষ কিংবা অন্যান্য মাছ চাষ কিন্তু করতে পারেন। সুতরাং আমি বলবো যে আমাদের একেবারেই জমি ফেলে রাখার চেয়ে, যেখানে আমাদের ফসল চাষ সম্ভব নয়, লবণ চাষ সম্ভব নয়, ওখানে কিন্তু আমরা লবণ যখন চাষ হচ্ছে না তখন কিন্তু আমরা চাইলে চিংড়ির ঘের করতে পারি, এবং আমরা আমরা ওখানে অন্যান্য সামুদ্রিক মাছ চাষ করতে পারি, যাতে কৃষকেরা, অর্থাৎ আমরা চাইবো যে কোনো সময় যেন
জমিটা যেন পতিত না থাকে, আমরা যেন সবসময় এটা থেকে 100% এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। তবে একটা কথা মনে রাখতে হবে, এসব মাছ চাষ, লবণ চাষ এগুলো করতে গিয়ে যেন আমরা আবার আমাদের সমূহ বিপদ ডেকে না আনি, অর্থাৎ আমাদের ফসলের জমির যেন কোনো রকম ক্ষতি না হয়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু পার ক্যাপিটা ল্যান্ড খুবই কম। এর মধ্যে কিন্তু আমাদের কুতুব দিয়ে কিন্তু আপনারা জানেন যে, আপনি অন্যান্য জায়গায় হয়তো আপনাদের বন্ধু বান্ধব আছে শুনেছেন, ওরা বলে তোর কত বিঘা জমি আছে, তোমাদের কত বিঘা জমি আছে। আমাদের কিন্তু বিঘা জিনিসটা কিন্তু আমাদের অনেক নাই বললেই চলে। এবং কুতুবদিয়ার অনেক মানুষ কিন্তু, বেশিরভাগ মানুষ কিন্তু ল্যান্ডলেস, এবং চাষ যাদের জমি আছে তারাও কিন্তু খুব প্রান্তিক চাষী বা মার্জিনাল ফার্মার। এবং যারা আমাদের মতো অল্প জমি আছে বা বেশি জমি আছে তারাও কিন্তু নিজেরা চাষ করে না। যারা চাষ করে কৃষকেরা, তারা কিন্তু অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, কৃষিতে জিডিপির, আমাদের বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কিন্তু খুবই কম, কিন্তু এর কিন্তু ভূমিকা কিন্তু আবার বলে শেষ করা যাবে না। এই যে আপনার কি বলে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কিন্তু এখনো কৃষি কিন্তু নাম্বার ওয়ান। আমরা এখনো শিল্পোন্নত দেশ হতে পারি নাই। আমরা শিল্প প্রধান দেশ নয়। সুতরাং কৃষিকে আমাদের গুরুত্ব দিতে হবে। কৃষি হচ্ছে আমাদের একেবারে আদি পেশা, এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে। বিশেষ করে আমাদের কি বলবো যে খাদ্যশস্য নিরাপত্তায় যেন আমাদের ভূমিকা রাখতে পারে। এবং আপনারা জানেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এগুলো কিন্তু পূরণের জন্য কৃষিতেও কিন্তু এরকম কয়েকটা টার্গেট আছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ অলরেডি ডেল্টা প্ল্যান 100 ইয়ার্স এর একটা ডেল্টা প্ল্যান কিন্তু বাংলাদেশ সরকার প্রণয়ন করেছেন। এর মধ্যে কিন্তু উপকূলীয় জমি পুনরুদ্ধার, মৎস্য চাষ, গবাদি পশু, তারপরে কৃষি, এগুলো আধুনিকায়ন করা, কৃষিতে কিভাবে আইসিটি অর্থাৎ কি বলে একটি এআই, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিংবা বিভিন্ন ধরনের, এমনকি কৃষিতে আপনারা জানেন যে এখন ড্রোন ব্যবহার করা হচ্ছে, রোবট ব্যবহার করা হচ্ছে, এই যে ড্রাম সিলার ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন এই যে হৃদয়ে মাটি ও মানুষ, এটা শেখ সিরাজের একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। শুধু আমি বলবো সেই প্রোগ্রাম না, এখন প্রত্যেকটা বেসরকারি টিভি চ্যানেলে কিন্তু কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। ওখান থেকে কিন্তু আমাদের কৃষকেরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে কিভাবে উন্নত পদ্ধতিতে বিভিন্ন ধরনের, শুধু যে ধান, আমরা কৃষি বলতে আমাদের চোখের সামনে কেন জানি ভেসে ওঠে ধান চাষ, গম চাষ, সরি চাষ, আলু চাষ, মিষ্টি আলু চাষ, এই সমস্ত সবজি। কিন্তু এর বাইরেও যে আরো বিভিন্ন অপ্রচলিত ফসল আছে, যেমন আপনারা শুনেন যে স্ট্রবেরি চাষ, ড্রাগন ফ্রুট চাষ, এই বিভিন্ন ধরনের আমাদের এরকম অপ্রচলিত ফল, কিন্তু যেগুলোর ভ্যালু বেশি, মার্কেট ভ্যালু বেশি, আমাদের ওদিকেও মনোযোগ দিতে হবে। হ্যাঁ, একটা ব্যাপার আছে এখানে, আমাদের কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু যেহেতু অনুন্নত, এই জন্য কিন্তু আমাদের হয়তো বাজারজাত বা মার্কেটিং এর একটা সমস্যা থাকতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি আমাদের মাছকে যদি বাজারজাত করতে পারি চিটাগাং, কক্সবাজার কিংবা অন্যান্য জায়গায়, তাহলে আমরা কেন আমাদের বিভিন্ন এই যে কৃষি ফসল কিংবা এইরকম যদি বিভিন্ন ধরনের কৃষি উদ্যোক্তা যদি বাংলাদেশ, আমাদের কুতুবদিয়ার বিভিন্ন লোকজন এগিয়ে আসেন, বিভিন্ন অপ্রচলিত ফসল চাষ করেও কিন্তু তারা কিন্তু ব্যাপক লাভবান হতে পারে। ধন্যবাদ স্যার। ডক্টর দেলোয়ার হুসাইন নামের একজন প্রশ্ন করেছেন, স্যার, ইজ লেমন গ্রাস এফেক্টিভ এগেইনস্ট মসকিটো? উড ইউ প্লিজ অ্যাড সামথিং? আমি স্যার, ইজ লেমন গ্রাস এফেক্টিভ এগেইনস্ট মসকিটো? হ্যাঁ, এখন ঘরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের, আমরা যেটাকে বলি মানে আপনার রিপেলেন্ট হিসেবে, রিপেলেন্ট মানে অর্থাৎ বাংলায় যদি আমি বলি বিকর্ষক, বিভিন্ন ধরনের আপনারা জানেন যে ক্লোভ মানে লবঙ্গ তেল বলি আমরা যেটাকে বলি, ক্লোভ অয়েল, এটা কিন্তু একটা মসকিউটোর কিন্তু একটা রিপেলেন্ট হিসেবে কাজ করে, কিংবা অ্যান্টিফিডেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, ঘরের মধ্যে শুধু লেমন গ্রাস নয়, লেমন গ্রাস, ড্রাসিনা, এরকম আরো বিভিন্ন ধরনের অর্নামেন্টাল, অর্থাৎ বিভিন্ন টবে লাগানোর এরকম বিভিন্ন ধরনের গাছ আছে, যেগুলো আসলে মসকিউটোকে রিপেল মানে বিকর্ষণ করে, অর্থাৎ ঘরে ঢুকতে দেয় না প্রাকৃতিক ভাবে। হ্যাঁ, ডক্টর দেলোয়ার ঠিকই বলেছেন। ডক্টর দেলোয়ার কিন্তু সম্ভবত আমার সহকর্মী, আপনারা হয়তো জানেন কিনা জানি না, ডক্টর দেলোয়ার হোসাইন, ওনার বাড়ি কৈয়ারবিল। উনি আমার সহকর্মী। উনি ভেটেরিনারি এবং অ্যানিমেল সায়েন্সে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। ওর একাডেমিক ক্যারিয়ার বেশ ভালো, এবং সে নেদারল্যান্ডের ওয়াজেনেঞ্জেন ইউনিভার্সিটি থেকেও কিন্তু বেশ ফেলোশিপ কিংবা অন্যান্য ট্রেনিংও সম্ভবত কমপ্লিট করেছে। ও চিটাগং ভেটেরিনারিয়ান অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির কিন্তু সে একজন শিক্ষার্থী ছিল। এখন সে বর্তমানে আমার সহকর্মী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে। ধন্যবাদ দেলোয়ার। ধন্যবাদ। আমাদের দীপশিকার পক্ষ থেকেও স্যারের জন্য শুভকামনা।
স্যার এই মুহূর্তে আমরা জানতে চাইবো কৃষি নিয়ে যারা পড়ালেখা করতে চায়, পড়ালেখা করে তাদের কেরিয়ার, এই বিষয়টা নিয়ে কেরিয়ারের যে সম্ভাবনা কৃষি নিয়ে পড়েও আমাদের দেশে একটা ভ্রান্ত আসলে ধারণা আছে এই বিষয়ে। আমি আমি আসলে আজকে আমার আলোচনার, আপনারা জানেন যে আমি এই যে সমস্ত আলোচনা করলাম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কিংবা মনে করেন এগুলো কিন্তু আপনারা এখন অলরেডি আপনাদের হাতের কাছে এই সমস্ত জ্ঞান আছে। হয়তো হ্যাঁ, আমার মতো একজন মানুষের মুখ থেকে শুনলে হয়তো ব্যাপারটা আপনাদের কাছে একটু বেশি মানে ফ্রুটফুল হবে, কিন্তু এই ব্যাপারগুলো আপনারা জানেন। কিন্তু আমি আসলে আজকে এই আলোচনাটাই কিন্তু আমি আপনাদের সামনে একটু মানে মেইন ফোকাল পয়েন্ট করতে চাচ্ছি। এই যে কৃষি পড়ে কিংবা কৃষিকে পেশা হিসেবে নেওয়া কিংবা কৃষিকে আমাদের একাডেমিক কেরিয়ার হিসেবে নেওয়া, এটা কেমন ব্যাপারটা। হ্যাঁ, আমি এটা নিয়ে একটা আলোচনা করতে চাই। আমি আমার একেবারে আহ, যখন সূচনা বক্তব্যে আমি একটা কথা বলেছিলাম, আমি যখন ইন্টারমিডিয়েট চিরাং গভর্নমেন্ট মহসিন কলেজ থেকে পড়ার পরে আমি যখন কোথাও চান্স পাচ্ছিলাম না, দুইটা সাবজেক্টে চান্স পেয়েছিলাম, তাও আর্টস এর দুইটা সাবজেক্ট, তখন আমি এই যে কৃষিতে ভর্তি হই এবং অনেকটা আমি সত্যি কথা কি একটু হতাশাগ্রস্ত ছিলাম। এবং আমাদের কুতুবদিয়ার দেখবেন একটা বেশিরভাগ মানুষ কোথায় পড়ালেখা করি, কৃষিতে পড়ি, কেমন জানি ও আচ্ছা মেডিকেলে চান্স পায় নাই, ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় নাই, এরকম একটা তাদের মধ্যে এরকম একটা ধারণা ছিল। হ্যাঁ, তবে আমি বলবো যে কালের বিবর্তনে এই ধারণাটা কিন্তু আমাদের মধ্যে দিন দিন কিন্তু আস্তে আস্তে লোপ পাচ্ছে এবং কৃষিকে অনেকেই কিন্তু কেরিয়ার, এই যে আমি আমার সহকর্মী ডক্টর দেলোয়ার, ও কিন্তু ও কৃষিবিদ, ও অ্যানিমাল সায়েন্সে পড়েছে। আমি আগেই বলেছি অ্যানিমাল সায়েন্স একটা কৃষির অংশ। আমার আত্মীয় স্বজনও কিন্তু সত্যি কথা কি এ ব্যাপারে আমাকে অনেকটা একটু বাঁকা দৃষ্টিতেই দেখেছিলেন, কৃষি পড়ি, ভূত ভবিষ্যৎ কি হবে না হবে। কিন্তু সত্যি আমার মামাও কিন্তু একজন কৃষিবিদ। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ আমিন, উনিও পিএইচডি করা এবং উনি সম্প্রতি আপনার অবসরে গিয়েছেন। উনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চিফ সায়েন্টিফিক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন, চিফ সায়েন্টিফিক অফিসার সিএসও ছিলেন। এবং আপনি জানেন যে আমার ওয়াইফও কিন্তু একজন কৃষিবিদ। আমার ওয়াইফও ও পিএইচডি করা, ও বাংলাদেশ গভর্নমেন্ট স্কলারশিপে, যে চায়না থেকে। ও হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজিস্ট, আমরা বলি প্ল্যান্ট প্যাথোলজি। এবং হ্যাঁ, ধন্যবাদ, আমি সালাম কনভে করবো ইনশাআল্লাহ। আর মানে আমরা দুইজনেই কৃষিবিদ এবং আমরা দুইজনেই কিন্তু প্ল্যান্ট প্রোটেকশনের মধ্যে আছি। প্ল্যান্ট প্রোটেকশন মানে সংরক্ষণ, অর্থাৎ ও পড়ায় এই যে উদ্ভিদের বিভিন্ন ধরনের প্ল্যান্টের বিভিন্ন রোগবালাই এগুলো, আর আমি বিভিন্ন পোকামাকড়, এগুলো নিয়ে আমার পড়ালেখা। এবং কৃষিতে সত্যিকার কথা কি কৃষি এখন নেগলেক্ট করার কিছু নেই। না, আমি শুধু কৃষি বলবো না, কোনো সাবজেক্ট কোনো পেশাই কিন্তু আসলে নেগলেক্ট করার মতো না। এখন আপনি যেটাই পড়েন, এখন ডাক্তারি পড়লেও আপনাকে এমন ভালো ডাক্তার হতে হবে যেন আপনার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। আপনি ইঞ্জিনিয়ার হলে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে। আপনি যদি বাংলায় পড়েন, বাংলায় অনার্স পড়লে আপনাকে বাংলায় ভালো করতে হবে, ইসলামিক স্টাডিজ পড়েন ভালো করতে হবে। অর্থাৎ কৃষি তো ঠিক একই রকম একটা ব্যাপার। আমি কৃষি পড়লেও আমি কৃষির একটু কেরিয়ার নিয়ে একটু বলি। বাংলাদেশে প্রথমে আমি একটু আসলে সিকুয়েন্সিয়ালি যেতে চাই, কৃষি পড়ায় কোথায় কোথায় বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে একেবারে প্রধান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের। এরপর আমি যদি বলি যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ইতিহাস আছে। এটা কিন্তু 1938 সালে প্রতিষ্ঠিত, যখন যে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ শাসকেরা যখন অনুধাবন করলো যে এই এলাকায় কৃষির উন্নতি, যেহেতু কৃষি ছিল তখন আসলে প্রধান পেশা মানুষের, তখন তো শিল্প কারখানা এগুলো ছিলই না। তখন ওরা দেখলেন যে না, ব্রিটেনে এই যে ভারত উপমহাদেশে কৃষিকে প্রতিষ্ঠিত করা দরকার এবং কৃষিকে একেবারে বৈজ্ঞানিক উপায়ে এটা পড়ালেখার ব্যবস্থা করা দরকার। তখন ওনারা এই যে পাকিস্তানের ফয়সালাবাদ, আপনারা জানেন যেটা ফয়সালাবাদ আগের নাম ছিল লায়ালপুর, ফয়সালাবাদ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তখন ফয়সালাবাদ কৃষি কলেজ ছিল। এখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট, যেটা এখন বর্তমানে শেরেবাংলা ইস্ট পাকিস্তান তখন ছিল বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট। বেঙ্গল থেকে হয়ে গেছে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট। ইস্ট পাকিস্তান থেকে পরে হয়ে গেল বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, পরে বর্তমানে এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই দুইটার কথা বললাম। তারপরে আছে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওখানে যদিও হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানে কিন্তু মেইনলি পড়ানো হয় কিন্তু কৃষি, অন্যান্য সাবজেক্ট আছে। তারপর আছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানেও কিন্তু কৃষি পড়ানো হয়। তারপর আপনারা জানেন এখন বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে সিলেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর চিটাগং অ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি ইউনিভার্সিটি,
তারপরে এছাড়াও কিন্তু আরো কৃষি বিভিন্ন রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু কৃষির একটা সম্ভবত ফ্যাকাল্টি সম্ভবত আছে। তারপরে এরকম খুলনা ইউনিভার্সিটিতেও কিন্তু এরকম উড সায়েন্স কিংবা অ্যাগ্রো টেকনোলজি নামের এরকম সম্ভবত স্কুল আছে বা ডিসিপ্লিন আছে। সুতরাং কৃষি শুধুমাত্র যে কৃষি ইউনিভার্সিটিতে পড়ানো হয় তা না, আরো অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু কৃষি পড়ানো হয়। এবং কৃষির আরো কয়েকটা, আমি ফ্যাকাল্টির একটু নাম যদি বলি, যেমন কৃষিতে ফ্যাকাল্টি অনেকগুলো আছে। অনেকে বলে পিওর এগ্রিকালচার, আসলে পিওর এগ্রিকালচার বলতে কিছু নাই। যেমন আমি যেটা পড়েছি এগ্রিকালচার, মেইনলি এগ্রিকালচার ফ্যাকাল্টি, সবগুলো এগ্রিকালচার। তারপর আছে ফিশারিজ, তারপরে আছে আপনার এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড রুরাল সোশিওলজি, তারপরে আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে ভেটেরিনারি এন্ড অ্যানিমাল সায়েন্স, তারপর ইদানিং আছে আবার ফুড সায়েন্স বলে আরেকটা নতুন ইয়া খুলতেছে। তারপরে এখন আছে আবার তারপরে এগ্রি বিজনেস নামের একটা নতুন নতুন ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিতে আছে। তারপরে ফিশারিজ এন্ড একুয়াকালচার আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু একুয়াকালচার আছে। তার মানে এটাও কিন্তু আসলে কৃষির সাথে রিলেটেড, একুয়াকালচার। হ্যাঁ, তারপরে এখন আবার যারা দেখেন ওই যে চিটং ফরেস্ট্রিতে, এরাও কিন্তু আসলে অনেকটা কৃষির সাথে রিলেটেড, ফরেস্ট্রির অনেকগুলো সাবজেক্ট। আবার যারা ওশানোগ্রাফি পড়ানো হয়, ওটাও কিন্তু অনেকটা কৃষির সাথে রিলেটেড। এগ্রো ফরেস্ট্রি যেখানে পড়ানো হয়, এটাও কিন্তু কৃষির সাথে রিলেটেড। এখন আপনি বলতে পারেন তাহলে কৃষির ভবিষ্যৎ কি? আমি তো পড়বো, ভালো কথা। এখন বিসিএস আপনারা জানেন যে কৃষি ক্যাডার নামের একটা ক্যাডার আছে, এটা তো কৃষিবিদদের জন্যই সংরক্ষিত। এছাড়া কৃষিবিদ চাইলে বাংলাদেশের যে কোনো ক্যাডারে, জেনারেল যে কোনো ক্যাডারে যেতে পারে। সেটা প্রশাসন বলেন, ফরেন অ্যাফেয়ার্স বলেন, কিংবা কাস্টমস বলেন, তারপরে আপনার এই যে ট্যাক্স বলেন, এরকম যত ক্যাডার আছে, পোস্ট বিসিএস পোস্টাল বলেন, এরকম আরো ধরনের যত ধরনের সাধারণ ক্যাডার আছে, প্রত্যেকটা ক্যাডারে কৃষিতে যেতে পারে। আপনারা হয়তো জানবেন, আমি জেনে খুশি হবেন, বাংলাদেশের এই যে এডমিন ক্যাডারে বেশিরভাগই কিন্তু কৃষিবিদ, অনেক কৃষিবিদ আছে, আপনারা কল্পনাই করতে পারবেন না। এই যে আমি যদি বলি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিন্তু অনেক পরিচালক কিংবা অনেক সচিব কিন্তু কৃষিবিদ ছিলেন, না হয় এগ্রিকালচারাল ইকোনমিক্সে পড়েছেন কিংবা এগ্রিকালচারে পড়েছেন। তারপরে ঢাকায় যে অফিসার্স ক্লাবের মনে হয় বর্তমান সাধারণ সম্পাদক, উনিও কিন্তু একজন কৃষিবিদ, এডমিন ক্যাডারের। উনি কিছুদিন আগে চিটাগং এর সম্ভবত ছিলেন, ডিসিউ ছিলেন, এখন স্থানীয় সরকার। এরকম আমি চায়নায় গিয়েছিলাম, ওখানে আমি দেখি ডেপুটি অ্যাম্বাসেডর আমার ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র। তারপরে ওখানে আমি দেখছি ফার্স্ট সেক্রেটারি একজন কৃষিবিদ। ফরেন ক্যাডারের মধ্যে কিন্তু অনেক কৃষিবিদ আছে। তারপরে অনেক ক্যাডারের মধ্যে, পুলিশের মধ্যে তো কৃষিবিদ বলেই শেষ করা যাবে না, এত কৃষিবিদ পুলিশের মধ্যে মানে আমি বলবো যে পুলিশ ক্যাডারের মধ্যে। সুতরাং এছাড়া আরো বিভিন্ন বেসরকারি জবের কথাই যদি ধরি, বিভিন্ন ধরনের, আর কৃষি তো উদ্যোক্তা তো আছেই। আপনারা জানেন যে অনেক পেস্টিসাইড কোম্পানির অনেক বড় বড় উদ্যোক্তা কিন্তু ওনারা কৃষিতে লেখাপড়া করেছেন। এফএস আনসারের কথা বলেন, আমাদের একজন মোস্তাফিজুর রহমানের একজন ভাই আছেন, উনি ন্যাশনাল এগ্রিকেয়ার নামের একটা পেস্টিসাইড কোম্পানির মালিক। তারপরে এরকম অনেক কৃষিবিদ হয়তো তাদের চাকরি ছেড়ে দিয়ে ওনারা নিজেরাই কৃষি উদ্যোক্তা হয়ে গেছেন, এখন বর্তমানে বেশ ওনারা সমাজে সুপ্রতিষ্ঠিত। তারপরে আমি বলবো যে কৃষিতে এছাড়া বিভিন্ন বেসরকারি জব আছে, বিভিন্ন পেস্টিসাইড কোম্পানিতে বিভিন্ন জব আছে, তারপরে বিভিন্ন সিড কোম্পানিতে কৃষির বিভিন্ন বিভিন্ন সুযোগ আছে। অর্থাৎ কেরিয়ার গড়ার জন্য আমি মনে করি কৃষি একটা জিনিস, কৃষিতে বেকার কেউ নেই, অন্তত আমি এটুকু বলতে পারি। কৃষি পড়ে বেকার কেউ নেই এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ধন্যবাদ স্যার আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। স্যার আরেকটা বিষয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে বলা হয় ঢাকার গ্রাম, কথাটা কতটুকু সত্যি বা আমি যেটুকু শুনেছি? হ্যাঁ, আপনারা জানেন, আমি একটু এইভাবে আলোচনা মানে না করে পারতেছি না, এই লোভ আমি সংবরণ করতে পারতেছি না। আপনারা জানেন যে যখন যেটা বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট ছিল, এটা ব্রিটিশ পিরিয়ডে 1938 সালে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু একটা ফ্যাকাল্টি ছিল। এবং এতে কিন্তু অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য যে যোগ্যতা লাগতো, তখনকার ওই বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের চেয়ে বেশি আরেকটু সম্ভবত যোগ্যতা বেশি লাগতো। ওই যে আমি বলতে পারি একজন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর মাহবুবুজ্জামান, উনিও কিন্তু আমাদের এই যে তখন এই যে ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে পাশ করে। এরকম আরো অনেকে আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা হয়তো নাম শুনছেন ফার্ম গেট নামকরণ করা কেন হলো? তার মানে এটা আমাদের এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই সংসদ ভবনের পুরোটা নিয়ে মণিপুরি পাড়া থেকে শুরু করে আপনার ফার্ম গেট, এই যে আপনারা দেখেন বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, BARC, প্রাণী সম্পদ ইনস্টিটিউট, এগুলো তো এখনো আছে কৃষির।
অর্থাৎ পুরোটাই ছিল কৃষি। আপনারা এখন বর্তমানে যে বাণিজ্য মেলার মাঠটা দেখেন, এটাও কিন্তু ইস্ট পাকিস্তান, অর্থাৎ এটা আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছিল। চন্দ্রিমা উদ্যান এটাও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছিল। পরবর্তীকালে এগুলো সরকার অধিগ্রহণ করে নিয়েছেন। এখন বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে 87 একর। আমি বলতে পারি যে এটা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, যেটা অনেকটা ঢাকার মধ্যে একটা গ্রামের মতোই বলা যায়। যদিও এখন অনেক বড় বড় বিল্ডিং, ইদানিং অনেক উন্নয়নমূলক কাজ চলতেছে। হ্যাঁ, একেবারেই গ্রামীণ পরিবেশ, বেশ সুন্দর পরিবেশ। অনেকেই এখানে বেড়াতে আসেন, অনেক নাটক সিনেমার শুটিং টুটিংও হয় আমি যতটুকু জানি। হ্যাঁ, আমাদের অডিটোরিয়ামে অনেকেই বেড়াতে আসেন, দেখতে আসেন। এবং আপনারা জানেন আরেকটা জিনিস, কৃষির মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করেন কৃষিবিদ ইনস্টিটিউশন। আপনি দেখবেন পত্রিকা পড়লেই প্রধানমন্ত্রী আজ কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, অমুক অনুষ্ঠানে, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু কৃষিতে অংশগ্রহণ, মানে কৃষিবিদ ইনস্টিটিউশনও কিন্তু এখন বেশ নাম করা, বেশ প্রভাবশালী। এবং আমি বলবো যে, এবং অনেক মন্ত্রীও কিন্তু কৃষিবিদ। আপনারা জানেন এই যে আমাদের কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক একজন প্রথিতযশা কৃষি বিজ্ঞানী। আমাদের এই যে সংস্কৃতি মন্ত্রী, উনিও কিন্তু কৃষিবিদ। তারপরে এরকম আরো অনেকেই আছেন, অনেক এমপি আছেন কৃষিবিদ। সুতরাং আমি যে, হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের এই যে ডক্টর বাহাউদ্দিন নাসিম ভাই, উনিও কিন্তু কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব এবং উনিও কিন্তু কৃষিবিদ। সুতরাং আমি বলবো যে হ্যাঁ, এটা একটু গ্রাম, এবং এখনো আল্লাহর রহমতে একটা বেশ বড় আকারে। আপনার ক্যাম্পাসটা আমার কাছেও অনেক ভালো লাগে। আমি প্রায়শই যখন ঢাকা শহরে বিরক্ত হয়ে যাই, আপনার ক্যাম্পাসেই ঘুরতে যাই। আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন, বেড়াতে আসবেন, সবাইকে নিয়ে বেড়াতে আসবেন। আমার বন্ধু বান্ধবরা আছে, সেই সূত্রে যাওয়া হয়। একমাত্র আমি আপনাদের ক্যাম্পাসেই ধানের গাছ দেখছি, মানে ঢাকা শহরে না, ঢাকা হ্যাঁ, শহরের ভিতরে আমাদের বিভিন্ন বিমানবন্দরের ভিতরে। 87 একর খুব একটা বেশি বড় নয়। আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন কিন্তু সবচেয়ে বড়, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি ঠিক জানি না কোনটা বড়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সম্ভবত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তনই বড় হবে, 1300 বা 1400 একর। তারপরে এরপরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ওটাও কিন্তু 340 একর। আর ঢাকার মধ্যে আমাদের মানে আয়তন কমতে কমতে সংকুচিত হতে হতে আমরাও এখন বর্তমানে 87 একরের মধ্যেই আছি। এছাড়া অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে কৃষি মানেই এর এক্সপেরিমেন্টাল ফিল্ড লাগে। সবকিছু তো আর ল্যাব ওরিয়েন্টেড এক্সপেরিমেন্ট হয় না, বিভিন্ন ধরনের গবেষণা প্লট লাগে। সত্যি কথা কি, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা প্লট কিন্তু আসলে খুব অপ্রতুল। যদিও আপনার কাছে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আসলে সত্যিকার কথা বলতে কি, যত মাস্টার্স এর যত ছাত্র আছে, আমরা সবাইকে গবেষণার কাজগুলো এখানে করতে পারি না। আমাদের একটা সেকেন্ড ক্যাম্পাস করার 100 একর জমি সাভারে অধিগ্রহণ করার কথা চলতেছে, এবং শীঘ্রই হয়তো হয়ে যাবে। এবং আমরা আমাদের বেশিরভাগ রিসার্চ গুলো করাই সাধারণত বাংলা। আপনারা জানেন যে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা একটা মানে আমি বলবো অ্যাডভান্টেজ, আমাদের পাশেই কিন্তু দেখেন কৃষির কতগুলো ইনস্টিটিউট আছে। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আছে, যেটা কৃষির সবচেয়ে এপেক্স বডি। তারপরে পাশে আছে দেখেন প্রাণী সম্পদ ইনস্টিটিউট। তারপর আছে দেখেন SRDI, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেটাকে আমরা বলি বাংলায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট। তারপরে আছে যেমন তুলা গবেষণা কেন্দ্র। তারপর সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় একেবারে রুট লেভেল পর্যন্ত যার শাখা আছে, সেটা হচ্ছে খামারবাড়ি, যেটাকে আমরা বলি DAE, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবং আরো একটা আপনি শুনে হবেন, আমরা চাইলেই কিন্তু বিভিন্ন লাইব্রেরি গুলো তাদের ইউজ করতে পারি। আমাদের শেরেবাংলার লাইব্রেরি খুব রিচ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। আমরা চাইলে BRC লাইব্রেরিতে যেতে পারি। আমরা চাইলে সার্ক এগ্রিকালচারাল সার্ক এগ্রিকালচারাল কাউন্সিল, অর্থাৎ সার্কভুক্ত দেশের যে সবচেয়ে বড় মানে এগ্রিকালচারাল যে একটা যে রিসোর্স, এটাও কিন্তু আমাদের এই যে ফার্ম গেটে BRCর মধ্যে অবস্থিত, আপনারা জানেন। তারপর আমরা চাইলেই আমাদের বিভিন্ন ইনফরমেশনের জন্য আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে যেতে পারি, গাজীপুর, যেখান থেকে অলরেডি আমাদের শাটল বাস সার্ভিস আছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, তারপরে নাটা, ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেনিং একাডেমি, আমরা ওখানে যেতে পারি। অর্থাৎ কৃষিতে মানে আপনার রিসোর্সের অভাব নাই। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবগুলো রিসোর্স চাইলে তারা ব্যবহার করতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রথমে একটু শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। জি, একজন প্রশ্ন করেছেন আপনি এন্টোমোলজি ডিপার্টমেন্টের কিনা। আমার প্রশ্নটা, হ্যাঁ আমি এন্টোমোলজি ডিপার্টমেন্টে আছি।
ওখানে আমার ডায়েরিতে হয়তো আমাদের ডিপার্টমেন্টে দুইজন মিজান আছেন, একজন আমার স্যার, উনি আমার সিনিয়র, ওনার নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আর আমারটা আমার যেটা আমার নাম ডক্টর এস এম মিজানুর রহমান, এস এমটা আছে আর কি আমার নামের আগে। এটা অনেকেই ভুলে মানে ভুল করে আর কি। আমাদের দুইজন আমার সিনিয়র একজন কলিগও আছেন আমার ডিপার্টমেন্টে, ওনার একই নামে আমার নামে। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন একজন আপনার বক্তব্যের জন্য। মোহাম্মদ বেলাল নামের একজন আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ, দীপশিখাকে সাইকি ধন্যবাদ একজন জানিয়ে দেখতে পেয়েছি, আমার এরকম ছাত্রীও আছে এখানে, অনেক দেখতে পাচ্ছি, ছাত্রছাত্রীরাও আছে। সকলকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে শেষ পর্যায়ে প্রশ্ন করে হ্যাঁ, আমরা আমিও সবাইকে আপনার মাধ্যমে আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কুতুবদিয়া সময়ের অভাবে আজকে একটা বলেই ফেলি, আমি কুতুবদিয়া সেটা আমি আমি কুতুবদিয়ার জন্য আমার কুতুবদিয়া যাওয়ার অনেকদিন ইচ্ছা আছে, বিভিন্ন কোভিড-19 এর কারণে যাওয়া হচ্ছে না। কুতুবদিয়ার কথা বেশ মনে পড়ে। কুতুবদিয়ায় যেহেতু আসলে আমি কুতুবদিয়ারই মানুষ, কুতুবদিয়ার আলো বাতাস জলে আমার বড় হওয়া, কিন্তু 2009 সাল থেকে সম্ভবত আজ অব্দি কিন্তু আমি কুতুবদিয়া যাবো যাবো করে আর যাওয়াই হয়নি। এখন আগামী শীতকালে আশা করি সপরিবারে কুতুবদিয়া যাওয়ার ইচ্ছা আছে। এই আর কি। বলেন প্লিজ। স্যার মঞ্জু উনি আপনাকে একটা কমেন্ট করেছেন, মঞ্জুরুল আলম। Glad to আপনি see that প্রশ্নটা দেখতে agriculture is পাচ্ছেন, আপনাকে surfacing the media. I hope general people will become more familiar with agricultural sectors. Congratulations to Mizan. Okay, thank you very much. থ্যাংক Thanks ইউ। to Manjur ওনাকে Alam bhai. আমাদের এই সূত্রে আমি আমি জানিয়ে রাখি, আমাদের এই সংলাপে আমরা সচিব, ডক্টরেট, পিএইচডি অধ্যাপক আমেরিকান ইউনিভার্সিটি থেকে এবং কুতুবদিয়ার যারা প্রতিষ্ঠিত আলোকিত তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং বাংলাদেশ জাতীয় টিমের একজন অধিনায়ক আছে বাংলাদেশে, তাকেও আমরা নিয়ে এসেছি। আমাদের ভেরিয়েশন দিয়ে আমরা আমাদের সংলাপ পর্বগুলো সাজানোর চেষ্টা করতেছি, এবং সামনের দিনের পর্বগুলো এভাবে থাকবে। আপনারা যারা দেখতেছেন, আপনাদের কোনো সাজেশন, আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন, এবং আপনাদের কোনো অতিথি সাজেশন থাকলে জানাবেন, আমরা নিয়ে আসার চেষ্টা করব। স্যার, এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি তো পিএইচডি এবং বিভিন্ন কাজ করার জন্য দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। সেই অভিজ্ঞতা থেকে আপনি বাংলাদেশের কৃষিকে কিভাবে মূল্যায়ন করা হয়, কৃষিবিদদের কিভাবে মূল্যায়ন করা হয়, কৃষকদের কিভাবে মূল্যায়ন করা হয়, আর দেশের বাইরে বিদেশে কিভাবে মূল্যায়ন করা হয়, এই চিত্রের একটা কম্পারিজন করবেন। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ একেবারে কৃষি প্রধান দেশ হলেও আমাদের কৃষিটা কিন্তু সেরকম আসলে উন্নত না। আমরা যেটা এখন বর্তমানে আমরা যেটা ছাত্র ছাত্রীর মধ্যে কিংবা যেটা আমরা পড়ানোর চেষ্টা করতেছি কিংবা বাংলাদেশের কৃষককে যে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কৃষিটা কিন্তু এখন শুধু সাবসিস্টেন্স এগ্রিকালচার নয়, অর্থাৎ শুধুমাত্র একেবারে জীবনে খেয়ে পরে বাঁচার জন্য কৃষি এভাবে বললে কিন্তু আমরা কৃষিতে খুব একটা উন্নত হতে পারবো না। আমাদের কৃষিটাকে হতে হবে অর্থাৎ কমার্শিয়াল কৃষি। আমার কৃষি এমন ভাবে নিতে হবে যেন আমি অন্যান্য শিল্প কারখানায় যেরকম, অর্থাৎ আমাদের ভ্যালু এডিশন করতে হবে। কৃষি যেমন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এত পরিমাণ আলু হয়, আমরা কৃষকেরা দেখবেন যে একেবারে যখন পিক সিজন চলে আমরা কিন্তু আলুর দাম পাই না। আমরা যদি এগুলোকে যদি প্রক্রিয়াজাতন করে, আপনি দেখেন যে এটা এই যে একটা চিপসের দাম কত আর আলুর দাম কত। দেশি চিপস আমরা খাই, কত দাম পড়ে। তা আমরা যদি এরকম যদি বিভিন্ন যদি কৃষির বিভিন্ন প্রোডাক্ট, সেটা হতে পারে চিপস, হতে পারে কাঁঠাল, হতে পারে কাঁঠালেরও চিপস আমি দেখেছি ফিলিপাইনে কিন্তু এরকম ফিলিপাইনেও কিন্তু কাঁঠালের চিপস আছে। তারপরে আনারসের চিপস আছে। তারপরে টমেটোকে আমরা বিভিন্ন ভাবেই কিন্তু আমরা প্রক্রিয়াজাত করতে পারি, টমেটোর সস, টমেটোর কেচাপ। অথচ টমেটো কৃষকেরা একসময় দেখা যায় যে কৃষকেরা কিন্তু মাটিতে ফেলে দিচ্ছে, গরু খাচ্ছে কিংবা কৃষকেরা দাম পাচ্ছে না। তারপরে ঠিক একই ভাবে পেয়ারার কথা বলেন, পেয়ারা থেকে আমরা জ্যাম, জেলি। অর্থাৎ আমাদেরকে কৃষিটাকে বিজনেস হিসেবে নিতে হবে, কৃষি থেকে ভ্যালু এডিশন করতে হবে, কৃষিজাত পণ্যের যেন বহুবিধ ব্যবহার হয়, এবং কৃষি থেকে যেন সত্যিকার অর্থেই কৃষক যেন একজন সমাজে অন্যান্য যে সমস্ত পেশা আছে, লাভজনক পেশা আছে, কৃষক যেন এটাকে লাভজনক পেশা হিসাবে, অনেক আছে না আর অন্য কিছু করতে পারি না, এই তো কয়েকটা বাপের জমি আছে কিংবা বর্গা জমি নিয়ে চাষ করে কোনো মতে একটু খেয়ে পড়ার জন্য, বছরের খোরাকের জন্য আমরা কৃষি না, এই ধারণা থেকে আমাদের বাড়তে হবে। হ্যাঁ, আমরা যেটা বিদেশে দেখেন, বিদেশেও তাই একই রকম, আমাদের বাংলাদেশের মতোই। আমাদের বাংলাদেশের
একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমাদের কৃষি জমি দিন দিন কমতেছে, আমাদের জমির পরিমাণ কিন্তু খুব কম। বিদেশে একটা জিনিস, জমির পরিমাণ কমলেও তাদের কিন্তু জনসংখ্যার হিসেবে কিন্তু তাদের জমির পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং তারা নতুন নতুন টেকনোলজি সবসময়, যেমন আমরা সবসময় দেশি দেশি কোচ করার চেষ্টা করি। আপনারা দেখবেন যে দেশি মুরগি, দেশি ডিম, দেশি শশা, এই এই বৃত্ত থেকে আমাদের একটু হয়ে আসতে হবে। এবং দেশি খাবো খাবো না কেন, সমাজের একটা অংশ হয়তো দেশির উপর, এই যে আমাদের লোকাল বিভিন্ন জিনিসের উপর, এর জন্য তাকে বেশি টাকা পে করতে হবে। কিন্তু আমাদের যে সাধারণ জনগণ, তাদের জন্য কিন্তু আমাদের উচ্চ ফলনশীল, যেমন আপনারা জানেন যে একসময় আমাদের কিন্তু ধানের ফলন খুব কম ছিল, পরে ইরি উদ্ভাবিত কিংবা আমরা যেগুলোকে বলি ইরি ধান, আসলে তো ব্রি ধান, বর্তমানে ব্রি উদ্ভাবিত যে সমস্ত ধান আমরা চাষ করি, যে সমস্ত হাইব্রিড ধান চাষ করি, যার ফলে কি আমাদের যে স্কেলেটিং যে পপুলেশন আছে, আমাদের যে এই যে বর্ধমান যে জনসংখ্যা আছে, বর্ধিষ্ণু জনসংখ্যা, তাদের তাদের খাবার জোগানোর জন্য কিন্তু আমাদেরকে কৃষিতে একর প্রতি, আমরা তো কৃষিকে আর জমির পরিমাণ তো আর বাড়াতে পারবো না, কিন্তু আমাদের ফলনের পরিমাণ বাড়াতে হবে, যেটা উন্নত বিশ্ব করতেছে। যেমন আপনারা জানেন যে এমন একটা সিজন আসে বাংলাদেশে যখন আমরা ধান কাটার জন্য লোকের সংকট হয়ে যায়। সুতরাং আমাদেরকে মেকানাইজড করতে হবে কৃষিকে, যেটা উন্নত বিশ্ব করেছে। হ্যাঁ, আমরা আবার অতিরিক্ত মেকানাইজেশনের দিকেও যাব না। অতিরিক্ত মেকানাইজেশন হলে কি হবে, আমাদের আবার বেকার সমস্যাও কিন্তু সে পরিমাণ বেড়ে যাবে। কৃষিতে আমাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। কৃষিতে এখন আমাদের স্মার্টফোন ব্যবহার করতে হবে, স্মার্ট টেকনোলজি ইউজ করতে হবে, বিভিন্ন অ্যাপস ইউজ করতে হবে, ইরিগেশনের ক্ষেত্রে অ্যাপস ইউজ করতে হবে। কি পরিমাণ সেচ লাগে ঠিক সেই পরিমাণ আমরা সেচ দিব। আমরা অনেক সময় জমিতে এই পরিমাণ সেচ দিই যে আসলে ওই পরিমাণ জমিতে সেচ লাগে না, কিন্তু আমরা যদি এই পরিমাণ সেন্সর জমিতে লাগাতে পারি ঠিক ওই পরিমাণ সেচ দরকার, তাহলে কি হবে দেখেন, কৃষকের কিন্তু সেচের সেচের কষ্ট কিন্তু আর হবে না। আপনারা জানেন যে আমাদের কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু মাটির অনেক গভীরে গিয়ে পানি পাওয়া যায় না, যার ফলে অনেক রবি শস্য কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয়। সুতরাং এবং আমাদের জমিতে লবণাক্ততার পরিমাণও বেশি। সুতরাং আমাদের সেচের পরিমাণ, সেচের অর্থাৎ কি বলবো, সেচের ইয়াও কমে যাবে, মানে খরচও কিন্তু আমাদের কমে যাবে। ঠিক একইভাবে আমরা অনেক সময় আমাদের যদিও অল্প পরিমাণ জমি সমস্যা নাই, কিন্তু বিদেশে মাইলের পর মাইল, বিঘার পর বিঘা, হেক্টরের পর হেক্টর জমি, ওখানে কিন্তু পেস্টিসাইড, বিভিন্ন ধরনের কীটনাশক কিংবা এই যে আপনার আগাছানাশক ইউজ করে কিন্তু ড্রোন দিই। আবার আমরা অনেক সময় জানি না যে কখন, আমরা অনেক সময় কৃষকেরা না বুঝে, যেমন কীটনাশক, আমি যদিও এন্টোমোলজির মানুষ, আমরা কৃষকদেরকে কখনো বলি না যে আপনি একটা জমিতে পোকা একটা দেখা মাত্রই কিন্তু আপনি কীটনাশক স্প্রে করে দেন না। আমাকে দেখতে হবে যে কীটনাশক ইউজ করার ক্ষেত্রে আমার সেটা অর্থনৈতিক ক্ষতির মাত্রা অতিক্রম করে কিনা। অর্থনৈতিক ক্ষতির মাত্রা কি, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে আপনি জমি থেকে পাবেন, আমি একটু ধরে নিই, মনে করেন আপনি জমি থেকে 100 টাকার আউটপুট পাবেন, কিন্তু আপনি কীটনাশক স্প্রে করতেছেন 105 টাকার, তাহলে আপনার 5 টাকা লস না? তাহলে আমাকে আগে হিসাব করতে হবে। এ ব্যাপারে আমি আশা করি যে বিভিন্ন কৃষিবিদ বা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, ওনারা কৃষকদেরকে সহায়তা করবেন। আমরা বলি আমরা পেস্টিসাইড ইউজ করব কখন, এট দ্য লাস্ট রিসর্ট, অর্থাৎ সর্বশেষ চিকিৎসা হিসাবে, সর্বশেষ উপায় হিসাবে আমরা জমিতে কীটনাশক। এখন একটা টার্ম খুব বহুল প্রচলিত, আইপিএম। আপনি দেখবেন আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই ব্যবস্থাপনা। কেন সমন্বিত বালাই ব্যবস্থাপনা? কারণ আমরা জমিতে সবকিছু করব, কালচারাল কন্ট্রোল। যেমন আমি যখন জমিতে চাষ করি, দেখবেন যে আমি যখন কৃষক যখন ট্রাক্টর দিয়ে চাষ করে, পাওয়ার টিলার দিয়ে চাষ করে, দেখবেন যে পিছনে অনেক পাখি। কেন পাখিরা জমি যখন মাটি যখন ইনভার্টেড হয়ে গেল, বিভিন্ন ধরনের এই যে জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, এগুলো কিন্তু পাখি খেয়ে ফেলে। আবার গভীর করে চাষ করলে কিন্তু অনেক পোকামাকড় কিন্তু মারা যায়। আবার অনেক আছে যে একটু জমিতে প্লাবিত করলে কিন্তু অনেক পোকামাকড় মারা যায়। আবার অনেক পোকামাকড় আছে জমি থেকে একটু ফেলে রাখলে, সেচ কমিয়ে দিলেই, যেমন বিশেষ করে ব্রাউন প্ল্যান্ট হপার কিংবা ধানের বাদামি গাছ ফড়িং, এরা কিন্তু এদের কিন্তু উপদ্রব কমে যায়। আবার যদি আমরা এই যে প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিস্টেন্স, মানে গোছা থেকে গোছার দূরত্ব কিংবা একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টের দূরত্ব যদি আমরা ঠিক মতো বজায় রাখতে পারি, তাহলে দেখবেন যে আমরা আউটপুট বেশি পাবো, পোকামাকড়ের উপদ্রব কমে যাবে। অর্থাৎ কৃষকদেরকে আমাদেরকে বৈজ্ঞানিক জিনিসপত্র প্রোভাইড করতে হবে, এই জ্ঞানটা কিন্তু তাদেরকে দিতে হবে, তারা জানে না। বিদেশে তো মনে করেন হয়তো অনেক উন্নত দেশের কৃষকরা জার্নাল পড়ে জানা যায়, কিন্তু আমাদের কৃষকরা, আমরা যেখানে জার্নাল আর্টিকেল পড়ি না, সায়েন্টিফিক আর্টিকেল পড়ি না, কৃষকরা কিভাবে পড়বে? সুতরাং কৃষকদেরকে জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের কৃষিবিদদের। আমরা যারা শিক্ষিত মানুষ আছি, যেমন আমি আপনাদেরকে ধন্যবাদ দিব, আপনারা যারা এই কোভিড-19 মধ্যেও, এই যে আপনারা যারা দেশের উচ্চ শিক্ষিত যারা আছেন,
যারা ছাত্র আছেন, যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, আপনারা এই সময়টুকু কাজে লাগাচ্ছেন বৃক্ষরোপণ করে, কৃষকদেরকে সাহায্য করে, জনসচেতনতা বৃদ্ধি করে, এবং বিভিন্ন ভাবে আপনারা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছেন। প্রশাসনের সাথে আমাদের সাধারণ জনগণের লিঙ্ক তৈরি করার চেষ্টা করতেছেন। অবশ্যই আমি আপনাদেরকে স্যালুট জানাই, আমি ধন্যবাদ জানাই। সুতরাং কৃষির ব্যাপারে আপনাদেরকে এরকম মাঝে মাঝে স্কুল থেকে হতে পারে, এরকম মনে করেন স্কুল থেকে এরকম আমরা হতে পারে একটা ট্যুর, পিকনিকের মতো আয়োজন করা যেতে পারে। জমিতে আমরা তাদেরকে চিনাতে পারি কোনটা উপকারী পোকা, কোনটা অপকারী পোকা, কিংবা আমরা তাদেরকে বলতে পারি যে জমিতে কোন সময় সেচ দিলে কৃষক লাভবান হবে, বা কোন সময় সেচ দিতে হবে, কিংবা লবণাক্ত জমিতে কোন কোন ফসল আমাদের চাষ করতে হবে। যেমন আমরা জানি যে চা বাদাম, তারপরে আলু, মিষ্টি আলু, আর বিভিন্ন ফসল আছে যেগুলো লবণ সহিষ্ণু না। আবার অন্যদিকে যদি আমরা বলি যে বিভিন্ন ধরনের ধান, গম, তারপরে তুলা, তারপর জীবন জোয়ার, তারপরে বাজরা, তারপর বার্লি, সূর্যমুখী, এই যে বারমুদা গ্রাস, সুদান গ্রাস, এগুলো কিন্তু আবার লবণ সহিষ্ণু, কোনটা কম কোনটা বেশি। সুতরাং আমাদের কৃষকদেরকে ধারণা দিতে হবে কোন ফসল লবণ সহিষ্ণু, কোন ফসল লবণ সহ্য করতে পারে না, কোন ফসল মধ্যম সহিষ্ণু, কোনটা বেশি সহিষ্ণু, কিংবা চাষাবাদ পদ্ধতির ধরনটাই বা কিরকম হবে, চাষের ধরনটাই বা কিরকম হবে, এগুলো কৃষকদেরকে ধারণা দিতে হবে। আমরা কৃষকদেরকে এই যে আমাদের বিভিন্ন দেখবেন জমিতে বিভিন্ন ডিলারেরা কিন্তু কৃষকদেরকে অনেক সময় কৃষির জ্ঞান সাপ্লাই দেন। ওরা বলেন আপনি ওরা ডিলারের কাছে এসে বলে, কিংবা কোম্পানির কাছে এসে বলে, আমি আমার জমিতে এই প্রকার আক্রমণ হয়েছে, আমি কি দিব। ওরা ওদের লাভের জন্য, ব্যবসার খাতির ওরাও বলে দেয় আপনি জমিতে এটা দিয়ে দেন। ওদের ব্যবসা ফুলে পেঁপে হচ্ছে, কিন্তু কৃষক এসে বলে ভাই আপনার ওই পেস্টিসাইড তো ইউজ করে দেখেছি, কোনো লাভ হচ্ছে না। কিংবা পেস্টিসাইড ইউজ করলে অনেক সময় কৃষকেরা পেস্টিসাইড ইউজ করে দেখেন, কীটনাশক জমির উপরে এরকম এই হ্যান্ড স্প্রেয়ার দিয়ে এরকম স্প্রে করে, কিন্তু পোকাটা আছে দেখবেন পাতার নিচের দিকে, ওদিকে তার কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। সুতরাং আমাদেরকে দেখতে হবে তার স্প্রে পদ্ধতি কিরকম হবে। এটা কি মনে করেন পোকার জন্য অনেক সময় আমি দেখেছি কৃষকেরা ছত্রাকনাশক দিয়ে দেয়, ফাঞ্জিসাইড দিয়ে দেয়, অর্থাৎ দেখা যাচ্ছে পোকার জন্য সে দিচ্ছে রোগের রোগের ওষুধ দিয়ে দিচ্ছে, আবার রোগের জন্য দিয়ে দিচ্ছে পোকার ওষুধ দিয়ে দিচ্ছে। ওই যে কৃষকদেরকে যে এই জ্ঞানগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো বিশ্বের সাথে যে পার্থক্য এই, তাদের একর প্রতি ফলন বেশি, তারা ডাইভার্সিফাইড, অর্থাৎ যেটাকে আমরা বলতে চাচ্ছি, আমরা শুধু ধান না, আমরা শস্য বহুমুখীকরণ, যেটাকে আমরা বলি যে ক্রপ ডাইভার্সিফিকেশন। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ডাল জাতীয় ফসল চাষ করতে পারি, তেল জাতীয় ফসল চাষ করতে পারি, আমরা দানাদার ফসল চাষ করতে পারি, আমরা অর্থাৎ যেটা বলে আমরা ক্রপ রোটেশন। আপনারা জানেন যে আমরা বলি বাংলা, আমরা এগুলো আমরা স্কুলে পড়েছি, শস্যাবর্তন, শস্য বিভিন্ন কি শস্য চক্র। আমরা জমিতে এক ফসল না লাগিয়ে মনে করেন একবার ধান লাগালাম, এরপরে ভেজিটেবল লাগালাম, এরপরে আমরা একটা অন্য কিছু বা সরিষা বা একটা কলাই কিংবা এরকম ডাল জাতীয় বা ফেলন আমরা যেটাকে বলি গোমটর, এগুলো আমরা লাগালাম। আমি জানি যে আমাদের ফেলন কিন্তু খুব বেশি পরিমাণ কিন্তু চাষাবাদের সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু আমরা এগুলো করি না। অর্থাৎ কৃষকদেরকে সঠিক জ্ঞানটা আমাদের দিতে হবে। আর কৃষকদেরকে এটা আমি বলতে চাই যে আপনারা শুধুমাত্র সারের ডিলার কিংবা এই যে কীটনাশকের ডিলার কিংবা বিভিন্ন ছত্রাকনাশক বা ওষুধের ডিলারের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা কৃষি অফিসে যান। আমি যতটুকু জানি এই যে কুতুবদিয়ার একজন কৃষি কর্মকর্তা যিনি আছেন, উনি কিন্তু আমারই একজন ছাত্র, মঈনুদ্দিন কাউসার, ও কিন্তু আমারই একজন ছাত্র। সুতরাং আমি জানি যে ও যথেষ্ট চেষ্টা করে। বিভিন্ন সময় আমি ওর লাইভ টাইপ দেখি যে অনেক সময় বিভিন্ন মাঠে গিয়ে এসে কোন ফসল চাষ হচ্ছে বিভিন্ন কৃষকদেরকে নির্দেশনা দেন। সুতরাং আমি কৃষক এটুকুই বলবো যে আমরা বিদেশের মতো এত মেকানাইজড করব না, কিন্তু আমাদেরকে অনেক সময় মেকানাইজেশনের দিকেও যেতে হবে, প্লাস আমাদের যেন জনসংখ্যাকেও কাজে লাগাতে হবে কৃষিক্ষেত্রে, এবং কৃষিকে আমরা একটা তুচ্ছ পেশা হিসেবে না দেখি। অর্থাৎ কৃষকদেরকে আমাদেরকে সম্মান জানাতে হবে। আমরা কথায় কথায় গালি দিই, যেমন আমাদের বাংলাদেশের একটা সাধারণ গালি, এই চাষা, ক্ষেত, এই সমস্ত কথা বলি। এগুলো না, কৃষক ওই যে বলে না, মানে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের সেলুট জানানোর লোক হচ্ছে কিন্তু যারা আমাদের অন্ন যোগায়, যারা আমাদের এই চাষবাস করে, চাষিদেরকে আমাদেরকে প্রণোদনা দিতে হবে, চাষিদেরকে। বড় সাধক আমার দেশের চাষা। হ্যাঁ, সবচেয়ে বড় সাধক হচ্ছে আমার দেশের চাষা। হ্যাঁ, ঠিকই বলেছেন। ছাদ বাগান এখন দেখা যায় যে ছাদের উপরে বাগান হয়। আমি নিজেও এই লকডাউনে ছাদের উপর বাগান করেছি, এবং সেই বাগান থেকে আমি অলরেডি ফল খাওয়া শুরু করেছি, সবজি ফরমালিন যুক্ত, ফরমালিন মুক্ত। আপনি ছাদ বাগান বিষয়ে কিভাবে বলবেন?
আসলে একটা কি জানেন, এই যে আমরা বলি ফরমালিন 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 ভেজিটেবলে দিয়ে খুব একটা কাজ হয় না। আমাদের কেমন জানি আমাদের মধ্যে একটা কেমন জানি একটা যে রিউমার আমাদের মধ্যে ছড়িয়ে গেছে, ফরমালিন 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 কিন্তু আসলে শাকসবজির ক্ষেত্রে খুব একটা কাজ হয় না। এবং আসলে শাকসবজির ক্ষেত্রে ফরমালিন নাইও। একসময় আপনার মনে আছে কয়েক বছর আগে ফরমালিন ডিটেক্টর এনেছিল, এটা শাকসবজির ফরমালিন ফরমালিন ডিটেক্টর ছিল না। এরকম ফরমালিনের গুজব ছড়িয়ে আমরা অনেক আম ধ্বংস করেছি, অনেক কৃষি পণ্য আমরা ধ্বংস করেছি। হ্যাঁ, কৃষক অনেক অসাধু মানুষ বিভিন্ন মাছের মধ্যে কিংবা অনেক কৃষি পণ্যের মধ্যে ফরমালিন দেয়। তবে এটারও আবার পদ্ধতি আছে, আমরা যদি একটু অন্তত পক্ষে একটু ধুয়ে খাওয়ার চেষ্টা করি। আমরা বাজার থেকে এনেছি, আমরা অনেক সময় জানি না এখানে কীটনাশক কবে দিয়েছে, এখানে কিংবা অনেক অনেক প্রিজারভেটিভ দিয়ে দেওয়া হয়েছে কিনা। এটা যদি আমরা অন্ততপক্ষে একটু খাওয়ার আগে একটু আধা ঘন্টা ভিজিয়ে রাখি কিংবা ধুয়ে রাখি, ধুইলে কিন্তু আপনি জানেন যে আমাদের ওয়াটার হচ্ছে একটা ইউনিভার্সাল সলভেন্ট, তাই না? এটা বিশ্বজনীন একটা দ্রাবক। পানিতে কিন্তু অনেক পেস্টিসাইড কিন্তু দ্রবীভূত হয়ে যায়। সুতরাং পানিতে ভিজিয়ে রাখলে কিংবা, আর কৃষকদেরকে একটা জিনিস আমি একটু বলে রাখি, কৃষকদেরকে একটা জিনিস আমাদেরকে ধারণা দেওয়া দরকার, মানে অর্থাৎ তাদের মোরালিটি ডেভেলপ করা দরকার। এই কারণে যে কৃষকেরা দেখেন সকালে স্প্রে করে, বিকালে ওই ফসল হারভেস্ট করে নিয়ে এসে বাজারে বিক্রি করে, সেই ফসল আমরা খাচ্ছি। অর্থাৎ এই যে ফসলে কীটনাশক স্প্রে করার পর থেকে একটা যে মিনিমাম ইন্টারভেল পিরিয়ড দরকার, একটা মিনিমাম গ্যাপ থাকা দরকার হারভেস্টের, অর্থাৎ ফসল কর্তন বা উত্তোলন পর্যন্ত, সেটা কিন্তু আমাদের কৃষকেরা মানে না। অর্থাৎ কীটনাশকের এই যে ইফেক্টটা ডিজেপিয়ার বা ডিগ্রেড হওয়ার জন্য একটা সার্টেন পিরিয়ড লাগে। এক এক ইনসেকটিসাইডের বেলায় একটা এক এক রকম। এই ধারণাটাও কিন্তু আমাদের কৃষকদেরকে, কৃষিবিদদেরকে সরবরাহ করতে হবে, কারণ এটা একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা বলি না, আমরা কি কি শস্য মানে খাদ্য খাচ্ছি না বিষ খাচ্ছি। সুতরাং এই জিনিসটা, এই অপবাদ যেন আমাদের কৃষকদের শুনতে না হয়। কৃষকদেরকে সচেতন করতে হবে, এবং সবসময় যে কীটনাশক স্প্রে করতে হবে তাও না। আর ছাদ বাগানের ব্যাপারে আপনি বলেছিলেন, আমি সেই প্রসঙ্গে যাই। ছাদ বাগান বিশেষ করে শহরাঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে কৃষির অনুষ্ঠানগুলো টিভিতে হওয়ার কারণে, জনাব শাইখ সিরাজের কারণে, কৃষি সাংবাদিক শাইখ সিরাজের কারণে এখন ছাদ বাগান বেশ জনপ্রিয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছাদ বাগান, হ্যাঁ আমরা শৌখিন, অনেকে ছাদ বাগান করতেছি। ছাদ বাগান করতে হলে আপনাকে ছাদটাও কিন্তু সেরকম আগে থেকে এই ছাদটা কিন্তু সেভাবেই তৈরি করতে হবে। ছাদ বাগান করতে গিয়ে অনেক সময় ওয়াটার স্ট্যাগনেন্টের কারণে, পানির জলবদ্ধতার কারণে আপনার যেন ছাদের কোনো ক্ষতি না হয়, কিংবা ওখানে কোনো এডিস মশার জন্ম না নেয়। শুধু কি এডিস মশা, আরো বিভিন্ন ধরনের মশা জন্ম নিতে পারে, মশার লার্ভা ডিম পাড়তে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আবার ছাদের উপযোগী কোন কোন ভ্যারাইটি চাষ করা যায়। এখন আপনি যদি মনে করেন যে একটা বিভিন্ন অনেক ডিপ রুটেড গাছ আপনি ছাদে লাগিয়ে দিয়েছেন, না, এই ছাদের মধ্যে সে বড় হবে না। ছাদের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি গাছ লাগানো যায়, বিভিন্ন লেটুস গাছ লাগানো যায়, বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো যায়। তবে এক্ষেত্রে প্রজাতি নির্বাচন অর্থাৎ স্পেসিস বাছাই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কোন ধরনের, কোনটা শেড লাভিং, কোনটা ছায়াযুক্ত স্থানে জন্মায়, কোনটা রোদ 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 ভালোবাসে, এই সমস্ত জাত কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ছাদের ফলন কিন্তু মাঠের ফলনের মতো হবে না, একটু কম হবে। হ্যাঁ, আপনি ওখানে ইনসেকটিসাইড, ওখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইনসেকটিসাইড দিলেই যে একেবারে যে আপনি মহাপাপ করে ফেলেছেন তা নয়। পৃথিবীতেও কিন্তু একটা, ওই যে বলে না, মানে একটা টলারেবল লেভেল, আপনি ইনসেকটিসাইড কি পরিমাণ ডোজে দিচ্ছেন সেটা একটা ব্যাপার। ডোজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওষুধের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও যেরকম ডোজ ইম্পর্টেন্ট, ইনসেকটিসাইড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডোজ ইম্পর্টেন্ট, টাইমিংটা ইম্পর্টেন্ট, আপনার মানে অর্থনৈতিক ক্ষতি কতটুকু হচ্ছে সেটা জানাও ইম্পর্টেন্ট, আউটপুট কতটুকু পাবো, ইনসেকটিসাইড কত টাকার স্প্রে করবো সেটাও কৃষকদের কিন্তু জানা থাকতে হবে। এবং আপনি একটা জিনিস আমি একটু বলি, বিদেশের ক্ষেত্রে, বিদেশে কিন্তু একটা ব্যাপার আছে, প্ল্যান্ট ফ্যাক্টরি। এখন আপনি বলতে পারেন প্ল্যান্টের আবার ফ্যাক্টরি হয় কিভাবে? হ্যাঁ, বিদেশে এই প্ল্যান্ট ফ্যাক্টরিটা খুব জনপ্রিয়। অর্থাৎ আপনি চাইলে ঘরের মধ্যে, হ্যালো, সম্ভবত লাইনটা কেটে গেছে নাকি? হ্যালো, আমি আসছি স্যার। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আপনার ঠিক কথা আছে, শুনতে ওকে, পাচ্ছি স্যার। হ্যাঁ, ওকে ওকে ফাইন। বিদেশে কিন্তু প্ল্যান্ট ফ্যাক্টরি বলে একটা কথা আছে, এরকম প্ল্যান্ট ডোম আছে জাপানে। তার মানে কি, তারা খুব কম পরিমাণ জায়গায় শহরাঞ্চলে, এরকম মনে করেন আমার বাসার দেয়ালের মধ্যে আমি অনেক ধরনের এরকম, আমি যেটা বলে ভার্টিক্যাল প্ল্যান্টেশন, ভার্টিক্যালি কিন্তু আমি কিন্তু
আমি কিন্তু চাষ করতে পারি। আবার অনেক অনেক, যেমন আমি বাইরের সূর্যালোক পাচ্ছি না, আমি কৃত্রিম ভাবে কিন্তু এলইডি লাইট বলে ব্লু এলইডি লাইট সাপ্লাই করে কিন্তু আমি ঘরের ভিতরে কিন্তু প্ল্যান্ট জন্মাতে পারি বিভিন্ন ধরনের, বিশেষ করে শাক জাতীয় ফসল কিংবা লেটুস জাতীয় চাষ, লেটুস চাষ আমরা করতে পারি। তার মানে বিদেশে এরকমও রেস্টুরেন্ট আছে, বিদেশের ওই যে আপনি রেস্টুরেন্টের দেয়ালের মধ্যে চাষ হচ্ছে, আপনি যে অর্ডার দিবেন সেটাই কিন্তু আপনাকে তুলে পিক করে ফ্যাচ করে কিন্তু আপনাকে কিন্তু খাওয়ানো হবে। এগুলো কিন্তু বেশ জনপ্রিয় বিদেশে। এবং একটা জিনিস, এটা আমরা বলি ল্যান্ডলেস এগ্রিকালচার। আপনারা জানেন আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ওরা কিন্তু এরকম দাকব পদ্ধতিতে চাষ করে কিংবা এরকম কচুরিপানা এক জায়গায় জড়ো করে ওখানে কিন্তু চাষ করে বিভিন্ন ধরনের এই যে জালি কুমড়া, বিভিন্ন ধরনের ভেজিটেবল, বিভিন্ন ধরনের লাউ। আবার এখন দেখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাসমান সবজি চাষ বেশ জনপ্রিয়, তাদের এরকম একটা প্রজেক্টও আছে। সুতরাং বাসমান চাষ পদ্ধতি, যাদের জমি নাই তারা চাইলে পুকুরেও কিন্তু চাষবাস করতে পারে। আবার সাথে ইন্টিগ্রেটেড উপায়ে কিন্তু ওখানে হাঁস মুরগিও চাষ করা যায়। সুতরাং ছাদ বাগান আপনি করতে পারেন, হ্যাঁ, ছাদ বাগানের করার ক্ষেত্রে করতে কোনো আপত্তি নাই, তবে কয়েকটা জিনিস আপনাকে জানা রাখতে হবে যেন ছাদের কোনো ক্ষতি না হয়। প্রজাতি নির্বাচন, উদ্ভিদ নির্বাচন, এগুলো আপনাকে জানতে হবে। আর একটা জিনিস যে কোনো ধরনের যেন মানে এরকম মশা জন্ম নিয়ে যেন হেলথ হ্যাজার্ড তৈরি না হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং আমি জানি যে ছাদ বাগান করার জন্য সরকার প্রণোদনাও দিচ্ছেন। অনেক সময় বিল্ডিং এ ছাদ বাগান করলে দেখা যায় যে সরকার বিভিন্ন ধরনের যে হোল্ডিং ট্যাক্স কিংবা সিটি কর্পোরেশন এরকম তারা মাফ মানে কমিয়ে দেয় ট্যাক্স বিভিন্ন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনি কি আপনি শুনতে পাচ্ছেন স্পষ্ট? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন তাদের সকলকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং ধন্যবাদ। স্যার, এই মুহূর্তে আমরা জানতে চাইবো দীপশিকার ব্যাপারে। আমরা লকডাউনে যখন আমরা আমাদের দীপশিকা প্রতিষ্ঠিত 2017 সাল থেকে, আপনি হয়তো একটু জানেন আমাদের সাথে কানেক্টেড হওয়ার সূত্রে। আমরা এই লকডাউনে চেষ্টা করেছি 4টা পর্বে মানুষকে সহযোগিতা করার জন্য। আমরা রমজান ইফতার উপহার নামে একটা প্রজেক্ট চালু করেছিলাম। দেন আপনি হচ্ছে যদি একটু আমাদের রিপিট করেন প্লিজ, আমি শুনতে পাই নাই আপনার প্রথম কথাটা, আমি একটু শুনতে পাই নাই। স্যার, মানে প্রশ্নটা আপনাদের আপনার কাছে কার্যক্রম। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই দীপশিকার যে সামগ্রিক কার্যক্রম এবং হচ্ছে যে এখন যে বৃক্ষরোপণ কর্মসূচি চলতেছে কুতুবদিয়ার 6টা ইউনিয়নের প্রায় 17টা স্কুলে, এই কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে দেখেন? না, আমি প্রথমেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা এই যে তরুণ সমাজ, যুব সমাজ, বাংলা এই যে আমাদের কুতুবদিয়ার এই যে শিক্ষিত সমাজ, এই যে ছাত্র সমাজ, আপনারা আপনাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এই যে আমাদের লকডাউনের যে সময়টুকু আপনারা পেয়েছেন, এটাকে আপনারা পুঙ্খানুপুঙ্খরূপে একেবারে সঠিক সদ্ব্যবহার করেছেন। বিশেষ করে আমাদের এই যে পরিবেশ প্রতিবেশকে রক্ষার জন্য কিংবা জনগণের মধ্যে সচেতনতা রক্ষা করার জন্য কুতুবদিয়ার জনগণের মধ্যে যেন এই যে বৃক্ষরোপণের কার্যক্রম যেন আরো ত্বরান্বিত হয়, এই কাজটা যে আপনারা করেছেন এটা সত্যি কথা। মানে এটা আপনাদের ধন্যবাদ দিয়ে আমি খাটো করতে চাই না, এটা সত্যি একেবারে স্যালুট জানানোর মতো একটা কাজ। মানে এটা আমরা আমাদের কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। এবং আমি একটা জিনিস বলে রাখি, আমাদের শুধু পরিবেশ রক্ষায় যে বৃক্ষ কাজ করে তা নয়। এই যে দেখেন, আমি আগে বলেছিলাম ভূমির ক্ষয় রোধ করে, তারপরে এই যে ডেজার্টিফিকেশন আমরা বলি, এই যে মরুময়তা, এটাও কিন্তু বৃক্ষের একটা বিশাল অবদান। এই যে আমি চায়নাতে দেখেছি গোবি মরুভূমি আছে, তাদের গোবি মরুভূমিতে তাদের এই যে গোবি মরুভূমি অর্থাৎ মঙ্গোলিয়া থেকে যেটা ধূলিঝড় আসে, এটা কিন্তু তাদের একটা বিরাট কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল তারা গাছ লাগিয়ে উইন্ড ব্রেক হিসেবে কাজ করে। ঠিক একইভাবে আমরা জানি যে আমাদের যখন সাইক্লোন হয়, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, 220 কিলোমিটার 180 কিলোমিটার বেগে বেগে যে ঝড় তৈরি হয়, একে প্রথমে প্রোটেকশন দিবে কে? গাছ। অর্থাৎ উইন্ডকে ব্রেক করবে, উইন্ড ব্রেকার হিসেবে কাজ করবে কিন্তু গাছ।
তারপর আপনারা জানেন যে কার্বন আধার হিসেবে কাজ করে, কার্বন আধার হিসেবে কাজ করে, প্রাকৃতিক দুর্যোগ যত সাইক্লোন টর্নেডো এ থেকে রক্ষা করে। তারপর আমাদের আমাদের এই যে আর্থসামাজিক যে উন্নয়ন, কারণ কি আমরা এর থেকে আউটপুট পাচ্ছি, আমাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, আমাদের মৌলিক বিভিন্ন চাহিদা পূরণ হচ্ছে, আমাদের জলবায়ু পরিবর্তন রোধে বিশাল ভূমিকা রাখতেছে। আর গাছ, আমরা গাছকে কি বলি, গাছ হচ্ছে আমাদের প্রকৃতির ফুসফুস। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয়। তাহলে গাছ আছে বলেই প্রকৃতিতে কিন্তু অক্সিজেনের এই প্রাচুর্যতা আছে, অক্সিজেন এই যে আবার ব্যালেন্সে আছে। আমরা জানি পৃথিবীর ফুসফুস আমরা বলি অ্যামাজন, অ্যামাজন ফরেস্টকে আমরা পৃথিবীর ফুসফুস বলি। অ্যামাজন নিয়ে কেন আজকে বিশ্বব্যাপী আলোচনা? আমরা জানি ব্রাজিল কিংবা বিভিন্ন অ্যামাজন যেখানে যেখানে আছে অ্যামাজন বনাঞ্চল, ওখানে নির্বিচারে হেক্টরের পর হেক্টর, বছরের পর বছর ধরে, দিনের পর দিন, প্রতিদিন, আজকে আমি আপনার সাথে কথা বলতেছি এই সময় হয়তো হেক্টরের পর হেক্টর বন উজাড় হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে 1970 সালেও কিন্তু 30% বনভূমি ছিল। আজকে এটা নামতে নামতে 3%, 7% নেমে এসেছে এভারেজে। কোনো কোনো জেলাতে এটা 3% আছে। আপনি জানেন যে সবচেয়ে আসার কথা সিলেট, চট্টগ্রাম, তারপরে খুলনা, এই সমস্ত রিজিয়ন একটু বনাঞ্চলের পরিমাণটা একটু বেশি, কিংবা অন্যান্য বাংলাদেশের অন্যান্য রিজিয়নে বনাঞ্চলটা একেবারেই নেই। আমরা নির্বিচারে বনকে উজাড় করে ফেলতেছি, বৃক্ষ নিধন করতেছি। আমাদের কাছে গাছের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন বাড়ি, গাড়ি, ইমারত, এগুলো আমাদের কাছে একটা মুখ্য ব্যাপার হয়ে গেছে। আমরা করব না কেন? কিন্তু সাথে সাথে আমরা এখন এমন ভাবে বাড়ি করি, আমার বাড়ির চারপাশে কোনো ধরনের গাছ লাগানোর কোনো জায়গা নেই। কিন্তু আপনারা জানেন যে সরকারি ভাবেই এই যে শহরাঞ্চলে জমিতে বাড়ি করার জন্য 30% জায়গা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তারপর আমরা নির্মল বায়ু যে সেবন করি, এটাও কিন্তু বৃক্ষের অবদান। এই যে আমি আগেই বলেছি, বৃক্ষের সাথে বিভিন্ন জীববৈচিত্র্য কিন্তু ডিপেন্ড করে। জীববৈচিত্র্য বলতে অর্থাৎ ওই গাছের সাথে রিলেটেড যে সমস্ত, আপনারা জানেন যে পরাগায়ন হয় কার দ্বারা? বেশিরভাগ কিন্তু পোকামাকড়ের দ্বারা, মৌমাছির দ্বারা, বি দ্বারা। যদি গাছ না থাকতো, পোকা থাকতো, এই যে পরাগায়ন হতো। আর পরাগায়ন না হলে এই পৃথিবীর মানুষ না খেয়ে মারা যেত। পরাগায়ন এমন একটা ইম্পর্টেন্ট, আমি তো বলি নাই যে মানে কীট পতঙ্গের সবচাইতে উপকারী ভূমিকা হচ্ছে পরাগায়ন, আর পরাগায়নের জন্য পোকা দরকার। পোকা থাকতে হলে আপনার গাছপালা থাকতে হবে, বৃক্ষ থাকতে হবে, ফসল থাকতে হবে। আর সর্বোপরি আমি বলতে চাই, আমাদের যে টেকসই যে উন্নয়নের লক্ষ্য, আমাদের যে সাস্টেইনেবল যে ডেভেলপমেন্টের যে আমাদের যে একটা লক্ষ্য, সরকারের লক্ষ্য কিংবা আমাদের জনসাধারণের যে লক্ষ্য, এটাকে পূরণ করার জন্য আমাদের গাছ লাগানো কোনো বিকল্প নাই, এবং এটা আমাদের মুখ্য একটা বিষয় বলে আমি মনে করি। স্যার, আপনি দীপশিকার কাছে কি প্রত্যাশা করেন, বা আগামী 5-10 বছর পরে আপনি দীপশিকাকে কোন অবস্থানে দেখতে চান? না, একটা ব্যাপার হচ্ছে, দেখেন দীপশিকা যারা আপনারা গঠন করেছেন, একেবারে মানে আপনারা এটা প্রথম থেকে আছেন, বা বর্তমানে যারা আছেন দায়িত্বে, হয়তো আপনারাও এক সময় যখন চাকরি বিভিন্ন আপনারা আপনাদের কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, আপনারা হয়তো দায়িত্ব ছেড়ে দিবেন, নতুনদের জন্য আবার আপনারা জায়গা ছেড়ে দিবেন, এটাই তো পৃথিবীর নিয়ম। কিন্তু দীপশিকা থেকে যাবে, হয়তো আপনারা দীপশিকার উপদেষ্টা, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী হিসাবে থেকে যাবেন। কিন্তু আমি চাই যে দীপশিকার এই কার্যক্রম চলমান থাকুক। শুধুমাত্র বৃক্ষ লাগানো তা নয়, আপনারা মাঝে মাঝে যখনই মনে করেন একটা বড় একটা ভ্যাকেশনের মধ্যে আপনারা গেলেন, গ্রামে গেলেন, কিংবা আমরা গেলাম, সবাই মিলে আমরা বিভিন্ন ধরনের আমরা স্বাস্থ্য সচেতনতা বলেন, এই যে আজকে যে কোভিড-19 নিয়ে যে স্বাস্থ্য সচেতনতা, কিভাবে অনেক মানুষ মনে করেন যে হয়তো বলে যে কোভিড-19 নামের কেউ কি আছে, আমার হবে না, আপনার হবে। কিংবা কিভাবে আমরা জনগণকে বিভিন্ন স্যানিটেশন, তারপরে নিরাপদ খাদ্য, নিরাপদ পরিবেশ তো শুধু আমার জন্য নয়, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আমার নিরাপদ খাদ্য, নিরাপদ পরিবেশ। তারপরে এই যে দেখেন, আরো একটা জিনিস আমি বলতে চাই, শুধু পরিবেশ নয়, তারপরে এই যে বয়স্ক শিক্ষা কার্যক্রম, গণশিক্ষা কার্যক্রম, তারপরে কুতুবদিয়ার মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা, তারপরে প্রশাসনকে আপনারা বিভিন্ন প্রেসারাইজ করতে পারেন যে এই যে আমার এটা দরকার, আমার বেড়িবাঁধ দরকার, আমার বনায়ন দরকার, আমার জনগণ অর্থাৎ জনগণের যে ইনফরমেশন পাওয়ার যে অধিকার, হ্যাঁ, বিভিন্ন যেন হয়রানির শিকার না হয়। একটা জনগণ হয়তো জানে না তার এই জিনিসটার জন্য তার কোন জায়গায় যেতে হবে। এই সমস্ত সচেতনতামূলক প্রোগ্রাম আমরা নিতে পারি। তারপরে শুধু তাই নয়, আপনারা দীপশিকার মধ্যে বা দীপশিকার বাইরে যারা আছেন, অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো বা আর্থিক অনটনের কারণে আছে, না আমরা নিশ্চয়ই আছি, আর্থিক অনটনের কারণে আমরা পড়ালেখা ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় দীপশিকা একটা প্রোগ্রাম হাতে নিতে পারে, কিংবা একটা ফান্ড রেজ করতে পারে, যাতে আমি জানি যে এর আগে আমার ফুফাতো ভাই
কুতুবদিয়ার একজন কৃতি সন্তান, উনি প্রাক্তন সচিব ছিলেন, জনাব খোরশেদ আলম চৌধুরীর একটা কথা আমার খুব খুব মানে আমি খুব মনে ধরেছে। উনি বলেছিলেন যে আমরা কুতুবদিয়ার ছেলেদেরকে আমরা বিভিন্ন ধরনের, শুধুমাত্র যে, সরি আমি একটু মনে হয় আমার এখানে ইন্টারাপ্ট হচ্ছে, কুতুবদিয়ার ছেলেদেরকে আমরা শুধুমাত্র যে আমরা রিইউনিয়ন করব, গেট টুগেদার করব, ইফতার মাহফিল করব, শুধু তাই নয়, এগুলোর মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। আমি আজকে কুতুবদিয়া আছি, আমার আমার জীবন এখন মধ্য গগনে, কিংবা আমি এখন জীবন সায়ান্নে হয়তোবা, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের জন্য যেন জীবন, আমাদের কুতুবদিয়ার মানুষের জন্য, কুতুবদিয়ার মানুষ যেন আরো এরকম নতুন প্রজন্ম গড়ে উঠতে পারে। হয়তো আমার জীবনে যে সমস্ত সফলতা আসে নাই, আমি চাই যে আমার কুতুবদিয়ার দীপশিখার অন্যান্য অন্যান্য যারা মেম্বার আছে তারা যেন তাদের জীবন যেন আরো বেশি সাফল্য মণ্ডিত হয়। আমরা তাদের জীবনটা, তাদের পড়ালেখা যেন আরো স্মুথলি তারা রান করতে পারে, এই জন্য তারা আমরা আর্থিক প্রণোদনা দিতে পারি। দরকার হলে আমরা তাদের লোন দিতে পারি একটা ফান্ড রেজ করে, দরকার হলে সে এস্টাবলিশড হয়ে এই লোন ধীরে ধীরে শোধ করবে। আমরা একটা সিড মানি, যেটাকে বলে সিড মানি, আমরা ব্যাংকের মধ্যে রেখে কুতুবদিয়ার যারা সত্যিকার অর্থে অসচ্ছল তাদেরকে আমরা সাপ্লাই দিতে পারি। একদিন আমি শুনেছিলাম একটা রমনাতে একটা একটা ইয়াতে আপনার একটা রেস্টুরেন্টের মধ্যে, যে আমাদের কুতুবদিয়ার সন্তান, আমার আমার কষ্ট লাগে, আমার সত্যি কথা, আমার জানি না এটা, আমি যদি আমারও নিজেরও গিল্ট, আমি স্যার স্যার এই জায়গায় আমি আপনাকে একটু ইন্টারাকশন করব। স্যার আমরা বলেন। আমাদের একটা প্রজেক্ট রান করে হচ্ছে যে কুতুবদিয়া আমরা যখন বিভিন্ন ছুটিতে আসি, ঈদের ছুটি বা জি ডিসেম্বরের ছুটিতে, তখন আমরা হচ্ছে একটা সেমিনার করি। মানে বিভিন্ন স্কুলে আমরা একটা টিম নিয়ে যাই এবং হচ্ছে তাদেরকে একটা মোটিভেশনাল, ইন্সপিরেশনাল অথবা হুম হচ্ছে হুম যে তাদের হুম পড়ালেখার বিষয়ে একটা সেমিনার করি। এবং জি জি আপনি স্কলারশিপের ব্যাপারে যে ব্যাপারটা বলতেছিলেন, সেটা আমাদের চলমান প্রজেক্ট। এবং জি এটা আমাদের এই করোনা যদি না হতো তাহলে মার্চেই আমাদের এই স্কলারশিপটা চালু হয়ে যেত। সেক্ষেত্রে আচ্ছা আমরা আচ্ছা, মাশাআল্লাহ। বিনা বিনা ইন্টারেস্টে মানে হচ্ছে আমরা একটা তাদেরকে লোন দেব এবং তাদের পড়ালেখা শেষ করার পরে সেটা আমাদেরকে ব্যাক করবে। এই ব্যাক এই করবে। সিস্টেমে আমরা চালু করার জন্য সবকিছু রেডি হয়ে গেছিল, কিন্তু করোনার কারণে আমরা সেটা চালু করতে পারি নাই। সামনের দিনে হয়তো পৃথিবী যদি আবার সব ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমরা সেটা আপনারা যদি এটা রেস করেন, চালু আমরা করতে সত্যি পারবো কথা কি, বলে। আমরা আমরা সবাই, আমাদের সবারই উচিত, আমরা যারা মানে কুতুবদিয়ার জনসাধারণ, কুতুবদিয়া আছি কিংবা কুতুবদিয়ার বাইরে আছি, আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা ফান্ডটাকে আরো বেশি, আমরা বেশি রিচ করতে পারি, এনরিচ করতে পারি, যেন এটা বেশি, আমরা আরো ধন্যবাদ। বেশি সংখ্যক ছাত্রকে আমরা যেন এই সুবিধার প্রোভাইড করতে পারি। হয়তো আমি জানি যে আমি নিজেও হয়তো এই ফান্ডে এখন অংশগ্রহণ করি নাই, আপনারা চাইলে, শুধু আমাকে কেন, আমি চাইলে আমার অন্যান্য যারা পরিচিত আছেন কুতুবদিয়ার মানুষ, আমরা সবাইকে মিলে উদ্বুদ্ধ করতে পারি এই ফান্ডে। আও স্কলারশিপের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই এখানে, আমাদের কুতুবদিয়ার সন্তানদের সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে শুধুমাত্র আমাদের স্কলারশিপ নয়, তাদেরকে স্কলারশিপ পাওয়ার বিভিন্ন অপরচুনিটি গুলো আবার দেখিয়ে দিতে হবে। আমরা জানি যে সরকারেরও বিভিন্ন, গভর্নমেন্ট বিভিন্ন স্কলারশিপ আছে, সেগুলো কিভাবে হান্ট করতে হয়, সেগুলো কিভাবে খোঁজ করতে হয়। বিদেশে আপনারা জানেন যে আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বলবো না, আমাদের সমাজে আমরা যেটা বলি রেইনবো নেশন, আমাদের শুধুমাত্র একই পেশার লোক, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে, আমাদের কৃষক দরকার আছে, আমাদের মুয়াজ্জিন দরকার আছে, আমাদের ধর্মচিন্তক দরকার আছে, আমাদের প্রত্যেকটা পেশার লোক দরকার আছে। আমরা প্রত্যেকটা পেশার লোকেরই কিন্তু এরকম উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ আছে, আবার হায়ার স্টাডিজ এর সুযোগ আছে, এবং প্রত্যেকেরই কিন্তু স্কলারশিপের সুযোগ আছে। সুতরাং আমাদের তাদেরকে মাঝে মাঝে সেমিনার কিংবা ওয়ার্কশপ করে আমরা তাদেরকে বলতে পারি, তুমি এভাবে যেতে পারো, এই তোমার কি ইচ্ছা জীবনে, তোমার এই ইচ্ছাটা যদি থাকে তুমি বিদেশে বিদেশে যেতে পারো, কিংবা দেশে তুমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে চাও, আমরা বিভিন্ন ওয়ে গুলো তাদেরকে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। ধন্যবাদ স্যার, আপনার সুন্দর মতামত এবং দীপশিকার সাজেশনের জন্য। স্যার, কুতুবদিয়াকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে মানুষের চাওয়া পাওয়ার মানে বলে না, মানুষের চাওয়া পাওয়া হচ্ছে যে একেবারে আকাশ সম, পাহাড় সম। এখন আমার চাওয়া পাওয়া তো আসলে থাকবেই কুতুবদিয়ার প্রতি। আমি চাই যে কুতুবদিয়াটা এমন ভাবে হবে, কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো হোক, কুতুবদিয়ার মানুষ এই যে বিভিন্ন, এই যে জলবায়ু পরিবর্তনের যে শিকার, হ্যাঁ, বিভিন্ন বেড়িবাঁধটা অন্তত টেকসই হোক। তারপরে কুতুবদিয়ার ছেলেরা যেন বিদেশে এসে নিজেকে একা মনে না করে, আমরা যেন তাদেরকে সম্মিলিতভাবে সাহায্য করতে পারি। তারপরে শুধু কি টাকা পয়সা দিয়ে, ধরেন একটা ছেলে টিউশনই পাচ্ছে না, একটা ছেলে তার হোস্টেলে সিট পাচ্ছে না, বা একটা ছেলে একটা লজিং লজিং খুঁজে দেওয়া, বা একটা আবাসস্থলের ব্যবস্থা করে দেওয়া, কোচিং এর ব্যবস্থা করে দেওয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিক নির্দেশনা দেওয়া, এগুলো আমরা করতে পারি। এবং কুতুবদিয়ার প্রতি আমার আমার কথা হচ্ছে যে স্যার, আমরা আমরা এগুলাই কুতুবদিয়া, করি স্যার।
আমরা আমরা অনেক বিপদ, আমরা ঝড় ঝঞ্ঝা পার হয়ে আমরা আজকে এই পজিশনে এসেছি, কিংবা আমার চেয়ে অনেকেই কুতুবদিয়ার অনেক অনেক সাফল্যমণ্ডিত ব্যক্তিগণ আছেন, মানে সাফল্য লাভ করেছেন। আমি চাই যে কুতুবদিয়াটা এমন হবে, নিরাপদ কুতুবদিয়া হবে, অর্থাৎ সেটা বলতে পারি যে কোনো ধরনের ক্রাইম হবে না, যেখানে আমাদের ছেলে মেয়েরা নির্দ্বিধায় স্কুলে যেতে পারবে, কোনো ধরনের ইপটিজিং হবে না, সুন্দরভাবে তারা লেখাপড়া করবে। এবং তাদের লেখাপড়ার জ্ঞানকে শুধুমাত্র, আমি মনে করি যে লেখাপড়াটা শুধুমাত্র টাকা রোজগারের হাতিয়ার নয়। আপনি দেখবেন যে আপনি যখন লেখাপড়া করবেন, আপনাকে টাকার পিছনে ছোটা লাগবে না, টাকাই আপনার পিছনে ছুটবে। আর জীবিকার জন্য কি লাগে বলেন? এই কোভিড-19 আমাদের শিখিয়ে দিয়েছে, আমাদের বেশি কিছু লাগে না জীবন ধারণের জন্য। আমাদের আসলে দেখেন, মানে দিতে পারার যে একটা যে আনন্দ, নিতে পারার আনন্দ কিন্তু বেশি না, দিতে পারার আনন্দ কিন্তু খুব বেশি। সুতরাং আমাদের কুতুবদিয়াটা আমি এমন ভাবে চাই যেন ঝড় ঝঞ্ঝা এগুলোকে আমরা মোকাবেলা করে আমাদের একটা টেকসই বেড়িবাঁধ হোক, কুতুবদিয়া বিদ্যুতায়িত হোক, কুতুবদিয়া সারা কুতুবদিয়া যেন বিদ্যুতের সুবিধা লাভ করুক, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকুক, যেটিগুলো ভালো, যেটি আমরা যেখানে যাই কুতুবদিয়া, এবং কুতুবদিয়া একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলুক, ধানের শস্যের সুজলা সুফলা, হ্যাঁ, কুতুবদিয়া যেন খাদ্য শস্যে ভরপুর থাকুক, লবণ চাষিরা যেন লবণের উপযুক্ত দাম পায়। আসলে যে বললাম, আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। ধন্যবাদ স্যার। স্যার, আপনি কুতুবদিয়ার কোন জিনিসটাকে মিস করেন? কুতুবদিয়ার আসলে সবই মিস করি। যেমন আমি অনেক সময় এই যে কুতুবদিয়া যাই, কুতুবদিয়ার মানুষের সাথে আড্ডা দিই, কেউ আমাকে দেখলে বলে নাতি, কেউ বলে ভাগনা, কেউ বলে ভাই, কেউ বলে এক এক ভাবে এই যে আড্ডা দিই, ঢাকার অবস্থা কেমন, এই যে একটা যে অলস আড্ডা যেটাকে বলা হয়। আমি হয়তো যাচ্ছি রিক্সা নিয়ে, হয়তো কেউ বলবেন কখন আসছিস, কি অবস্থা, একটু আয় গল্প করি। তারপরে হয়তো কুতুবদিয়ার বিভিন্ন ধরনের এই যে উপাদেয় খাবার, এই যে একটা ইচা মাছ বলে, করগরিচা না কি বলে, এটা মিস করি। হ্যাঁ। তারপরে কুতুবদিয়ার একটা কচু আছে, এটার নাম বলে কি, ওই যে পান্না কচু বলে আর কি, এরকম একটা নাম আছে। যাই হোক, এই কচুটা আমি ঢাকায় যেমন দেখি না, আমি মিস করি। কুতুবদিয়ার লইট্টা মাছটা একটু ঢাকায় পাওয়া যায়, কিন্তু অন্যান্য মাছ, এই যে ক্যাডা মাছ বলেন আপনারা, মৌস মাছ বলেন, আর কি কি এই যে আছে না, বিভিন্ন ধরনের আঞ্চলিক নাম আছে, এই খাওয়াগুলো মিস করি, মানুষকে মিস করি। বিশেষ করে আমি সত্যি বলবো কি, কুতুবদিয়ার যারা শিক্ষক আমাকে যারা জ্ঞান দান করেছেন, আমি এগুলো সত্যি কথা ভুলবো না। বিশেষ করে আমি বলতে চাই, আমার কুতুবদিয়ার অনেক শিক্ষক আছেন, আমার নাম যদি দু একটা, অনেকের হয়তো নাম মনে মানে বলতে পারবো না। প্রাইমারি স্কুলে যেমন পড়েছি, আমার মনে আছে মান্নান স্যার, হয়তো এখন জীবিত নাই, ওসমান স্যার, তারপরে করিম স্যার, অঙ্ক শিখেছিলাম ওনার কাছ থেকে। তারপরে স্কুলে যদি বলি যে এরকম অনিল স্যার, অমরনাথ স্যার, রতন সেন স্যার, এবং কুতুবদিয়ার আরো দুইজন যে বিখ্যাত শিক্ষাবিদ, এই যে আমাদের আবু তালেব স্যার, আমাদের তালেবুল্লাহ স্যার, আমাদের মফিজুর রহমান স্যার। কুতুবদিয়ার আসলে ওনারা স্টার, ওনারা চাইলে বাংলাদেশের অনেক প্রান্তে ওনারা চাইলে নিজেরা অনেক সুখ শান্তিতে এস্টাবলিশড জীবনযাপন করতে পারতেন, কিন্তু কুতুবদিয়ার মানুষকে শিক্ষাদানের জন্য, কুতুবদিয়াকে আলোকিত করার জন্য ওনারা কুতুবদিয়ায় সারাটা জীবন কাটিয়েছেন। আমি ওনাদের কাছে সত্যিকার অর্থে ঋণী। আর আমার জীবনে আমি সত্যিকার কথা কি, সবার কাছেই ঋণী। আমাকে যে রিক্সাওয়ালাটা রিক্সায় করে কুতুবদিয়া হাই স্কুলে নিয়ে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য, তার কাছেও আমি ঋণী। কারণ সে যদি আমাকে রিক্সায় ঠিক মতো পৌঁছে না দিত, তাহলে কি আমি আজকে পরীক্ষা দিতে পারতাম? কথার কথা। সুতরাং অনেক সময় টাকা দিয়ে মূল্যায়ন করলেই হবে না। আমি যে সেবাটা পেয়েছি সবার কাছ থেকে, আমার চাচা, মামা, খালা, ফুপু, সবাই কিন্তু আমাকে হেল্প করেছেন। 91-এর ঘূর্ণিঝড়ের পরে আমার মতো অনেক কুতুবদিয়ার মেধাবী ছাত্র, আমার চেয়ে আমি জানি আমার চেয়ে অনেক মেধাবী ছাত্র কুতুবদিয়ায় অনেকে ছিল। আমি অনেক হয়তো হারিয়ে যেতাম কালের গর্বে, কিন্তু আমার আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবেরা, আমার যারা স্বজনেরা, আমার যারা শরীফ যারা আছেন, তারা আমাকে অনেকভাবে হেল্প করেছেন, আর্থিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে হেল্প করেছেন। আমি বলছিলাম না, মাঝখানে ডিরেলড হয়ে গিয়েছিলাম, ওনারা আমাকে ওই জায়গা থেকে টেনে তুলেছেন, আমাকে আবার অভয় দিয়েছেন। তা আমি আজকে আপনাদের দোয়ায় আজকে এখানে এসেছি, কোনো মতে আছি, এই জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে। স্যার, আপনার জীবনে স্মরণীয় ঘটনা কি? আমার স্মরণীয় ঘটনা একটা দুঃখের ঘটনা তো বললামই। আসলে আমি প্রথমে একটু বলার সময় আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এই যে আমার আব্বা আম্মা, যেটা 91-এর 29শে এপ্রিল, আপনারা জানেন, ঘূর্ণিঝড়ে আমরা তাদের লাশ আসলে সত্যিকার অর্থে দেখি নাই, আমরা পাইও নাই, তারা দূর সমুদ্রে ভেসে গিয়েছেন। এটা তো একটা দুঃখের স্মরণীয় ঘটনা। আর যদি আনন্দের স্মরণীয় ঘটনা বলেন, অনেকগুলো আছে। এই যে ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, যখন একটা, এই যে সবাই বলেছে বৃত্তি পেয়েছি, 1 নাম্বার হয়েছি, ট্যালেন্ট পুলে পেয়েছি। আবার ধরেন আমি যখন আমার প্রথম বাচ্চা হলো, এটা কিন্তু আপনারা হয়তো এক সময় রিয়েলাইজ করবেন যে আমার প্রথম সন্তানেরা যখন আবার ভালো
কিছু করে, ভালো রেজাল্ট করে। আপনারা জানেন আমার দুইটা মেয়ে এই যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলে পড়ে, ক্লাস 7 এবং ক্লাস 4-এ। যখন তাদের কোনো সাফল্য দেখি, তারা যখন একটা ক্রেস্ট নিয়ে আসে যে আমি ট্যালেন্ট বৃত্তি পেয়েছি, আমার আসলে সত্যিকার কথা এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে। আবার কুতুবদিয়া যখন আপনাদেরকে দেখি, এই যে আপনাদের মতো এরকম মেধাবী মুখগুলো যখন আমি দেখি মাঝে মাঝে, সত্যিকার আমি কুতুবদিয়া তো আসলে মানে এই যে আমরা যা করতে পারি না আপনারা তা করতে পারতেছেন, এর চেয়ে আনন্দের কি হতে পারে। তারপর আপনারা কুতুবদিয়ার এই যে বিভিন্ন লোক, আমি আগে চিনতাম না অনেককেই, কুতুবদিয়ার অনেক প্রথিতযশা মানুষকে আপনারা আমাদের সাথে পরিচয় করিয়ে দেন। এই মুহূর্তগুলো যখন দেখি, আবার অন্যদের সাথে শেয়ার করি, সত্যি ভালো লাগে, মানে বুকটা গর্বে ভরে যায়। হয়তো আমার বিভিন্ন সময়ের অভাবে কিংবা অনেক কিছুর অভাবে আমরা কমিউনিকেট করতে পারি না, কিন্তু যখন আপনাদের এই কার্যক্রমগুলো দেখি, সত্যি সেটাও আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে সময় দেওয়ার না জন্য। না, আপনারা আপনার মোটেই ক্ষুদ্র নন, আপনারা অনেক। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। না না আপনার না, প্রতি অবশ্যই অশেষ না না, আমি কৃতজ্ঞতা। আপনার প্রতি কৃতজ্ঞ। আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দিয়ে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন, অনেক পুরনো মানুষজন যারা আমাকে চিনে বা যারা আমাকে চিনতো না, এই যে আমাকে একটা আপনাদের ফোরামে নিয়ে এসে আপনাদের ফোরামে আমাকে একীভূত করেছেন, মার্চ করেছেন, এই জন্য আমিও আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা, কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা, দীপশিকার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনারা আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম দেখতেছেন, সকলকে ধন্যবাদ। আমাদের একটা পরবর্তী কথা প্রোগ্রাম বলতে চাই, দেখার জন্য শুধুমাত্র আপনাদের একটা আমন্ত্রণ। কথা বলতে চাই, কুতুবদিয়ার আপনারা যারা আমাকে শুনছেন, ঢাকায় যদি আপনারা আসেন, যে কোনো কেউ যে কোনো কাজে যতটুকু একেবারে যেভাবে যদি হেল্প করার আমার প্রয়োজন হয়, আমার ফোন নাম্বার দরকার হলে আমি আমার ফেসবুকে কিংবা মেসেঞ্জারে বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু সত্যি আমি যতটুকু চেষ্টা করব। আমি মনে করি যে এটা আমার পরম পাওয়া, কুতুবদিয়ার প্রতি আমার একটু ঋণ শোধের একটা অন্তত উপায় হবে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম দেখতেছেন, অনেকেই কমেন্ট করেছেন, অনেকের অনেকগুলো প্রশ্ন আমরা তুলে আনতে পারি নাই বলে দুঃখিত। সময়ের স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান এই জায়গায় শেষ করতে হচ্ছে। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কি বলবেন? চাইলে আপনি আঞ্চলিক ভাষায় বলতে পারেন, কুতুবদিয়ার ভাষায়। না আসলে ওনারা কি হইতাম আর আই 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 আসলে কুতুবদিয়ারই মানুষ, একেবারে কুতুবদিয়ার বলা যায়, কুতুবদিয়ার প্রপার আয় হন মানুষ ন, কুতুবদিয়ার একেবারে ধুরুম। আয় একেবারে দৈর্ঘ্যস্তর খেলা হাইতে মানুষ, দৈর্ঘ্যস্তর মাঝে মনে করেন আর যখন খেলা হাই তখন বলও না পাই, মেলগুলো লইয়ারে বল খেলা হাই, মনে করেন হয়তো ওকে খের বানাই এরও বল খেলা হাই এমনি ল আছে, আর হয়তো আব্বা আম্মার হাসি রিকোয়েস্ট করি বল বল দিবার হয়তো বলও না হতে। যাই হোক, কুতুবদিয়ার আর হতে কুতুবদিয়ার মানুষ এত বেশি মেধাবী, সত্যিকার কথা, ওনারা হয়তো মনে করতে লাগে কুতুবদিয়ার মানুষের আশাকাঙ্ক্ষাকে একটু বাড়ানো উচিত। অনেকে মনে করে যে না এটুকু লেখাপড়া করি কম একখান সরি ফেলে যাবি, কিন্তু আমি মনে করি যে না, ওনারা দৃষ্টিটা প্রসারিত করুন। সত্যিকার কথা, কুতুবদিয়ার মানুষ, কুতুবদিয়ার ফল, কুতুবদিয়ার যেহনো মানুষ যেহনো সাইডে, একেবারে বাংলাদেশের যেহনো মানুষ হলে প্রতিদ্বন্দ্বিতা করিতারে সমকক্ষ, তারা হন ধরনের মানে হীনমন্যতায় বোকার দরকার নাই। বোঝানো মনে করে আয় তো ঠিক মতো কুতুবদিয়া হতা হইন না পারি আর হতাম মাঝি কুতুবদিয়ার আঞ্চলিক ভাষা টানাই যাগুই অমুকাই যাগুই। হ্যাঁ, আয় আরেকখান কথা হয়, ওনারা ইংরেজির প্রতি একটু গুরুত্ব দেওয়া করি, শুধুমাত্র অনার সাবজেক্ট ফুললে নইব, অনতুন ইংরেজি পড়া ফুরিব, পেপার পড়া ফুরিব, খবরও না ফুরিব, এই যে বিভিন্ন ধরনের স্যাটেলাইট টক শো না ফুরিব, ব্যাগিনি করা ফুরিব। আর ওদের মনে করি তো মনে ওদের লেখাপড়া ফরন ইংগুলি কিন্তু ওদের আরাদিন পড়ালেখা করলে পড়ালেখা নয়, ফসারে রিল্যাক্সে দেওয়া ফুরিব, কিন্তু অনতুন বালাও ফর দেখা ফুরিব, মন্দ পথ দেখা ফুরিব। অনেক ফসারে তখন বুঝা দিবেন যে তত্তন এফত্তান গ্রহণ করা ফুরিব, ইয়ান খারাপ ইয়ান বালা। কিন্তু অন যদি ফসার উদা লেখাপড়া করতে হন, ইয়ান লেখাপড়া হইতো না। তবে আমি মনে করি এই আর কি, মোটামুটি আরো হয়তো দেহার সাক্ষাৎ হইলে আরো পরবর্তীতে আলোচনার সুযোগ হইলে অন্যান্য হত হইবার সুযোগ হইবে বিভিন্ন। সকলকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ। সংযুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ স্যার, আপনাকেও অশেষ ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ। স্যার, আপনাকেও আমন্ত্রণ। অতদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে। শুভরাত্রি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।